ছোট থেকে, যখন আমার ছোট থেকেই মেয়েদের সাথে কথা বলা, সম্পর্ক করা, মানে মেয়েদের দিকে আপনার অ্যাটেনশনটা অনেক বেশি ছিল ছোট থেকে। হ্যাঁ, তারপর যখন বয়স 24 বছর। 24 বছর। এই 24 বছরের জীবনে এমন কোনো ভুল বা অপরাধ যেটা আপনি করেছেন আপনার রেডিওতে মনে বলতে হবে, এরকম কখনো কি চিন্তা করেছেন? হ্যাঁ, এমনটা ভাবি নাই, কিন্তু এখন ভুল করছি অনেক, কিন্তু এখন হয়তো পরিস্থিতির শিকার, অনেক কষ্ট আছে মনের ভিতরে, সেগুলো সে কারণেই আপনি আজকে এখানে বলতে এসেছেন যাতে অন্য কেউ আপনার মতো করে ভুলগুলো না করে, এটার জন্য। রাইট। সো শুরু করুন আপনি যেখান থেকে বলতে ইচ্ছে করে। পড়াশোনা বেশি দূর করি নাই, কিন্তু ছোট থেকে অনেক দুষ্টুমি করতাম বেশি। বাবা কি করতেন? বাবা করতো, আর্মিতে জব করতো, কিন্তু ওই সময় অনেক আগের। তখন মানে কিছুদিন করার পরে কষ্ট হতো নাকি একটা হতো। জন্ম জেলা কোথায় আপনার? আমার জন্মদিন সাতক্ষীরা। সাতক্ষীরা অনেক বৃহত্তর খুলনা এরিয়া। খুলনা এরিয়া। আচ্ছা আচ্ছা। কয় ভাই বোন আপনারা? আমরা 2 ভাই 1 বোন। আপনি বড়? আমি বড়। আমার জি, বলেন তারপর। পরে ছোট থেকে পড়াশোনা করার চেয়ে দুষ্টুমি করতাম বেশি। আচ্ছা। এলাকার পোলাবানদের সাথে, আর ছোট থেকে মারামারি করা, আমার মারামারি করা এগুলো ভালো লাগতো। পড়াশোনা তো ভালো লাগতেছে না। পরে ছোট থেকে যখন আমি ক্লাস 5 পাস করার পরে 6-এ উঠছিলাম, পরে ওখান থেকে পড়াশোনা বন্ধ। আচ্ছা। পরে ওখান থেকে কাজ করতাম না, তো কোনো কিছু করতাম না, বাবার বেকার ঘুরে ঘুরে খাতাম। আর বাবার হোটেলে খাওয়া যেটাকে বলে। আর ছোট থেকে, যখন আমার ছোট থেকেই মেয়েদের সাথে কথা বলা, সম্পর্ক করা, মানে মেয়েদের দিকে আপনার অ্যাটেনশনটা অনেক বেশি ছিল ছোট থেকে। হ্যাঁ, তারপর যখন ক্লাসে পড়তাম তখন একটা মেয়ে ছিল, কিন্তু সবাই ওই মেয়ের জন্য পাগল ছিল। আচ্ছা। তারপরে এলাকার ভিতরে অনেকগুলো আমার বয়সে অনেক মেয়েরা ছিল, আমি অধিকাংশ সবার সাথে প্রেম করছি। আচ্ছা। কথা বলছি এলাকার ভিতরে। ওই তো আপত্তিকর একটা সময় ছিল, যেটা আমি পরবর্তীতে যখন আমি আবার করছিলাম, তখন বয়স আস্তে আস্তে, পরে আমি ইটের ভাটা আছি না, ওখানে 6 মাসের জন্য গেছিলাম। পরে ওখানে কাজ টাজ করতাম। পরে ওখান থেকে চলে আসার পরে কি করব করে পরে ওখান থেকে নৌবাহিনীতে চলে গেছিলাম, বাংলাদেশ নৌবাহিনীতে। আচ্ছা। যাওয়ার পরে ওখানে নৌবাহিনীর যে গাড়িগুলো ছিল, গাড়িগুলো দেখাশোনা করতাম, ওগুলাই পরিষ্কার করতাম ওই সময়। তা ওই সময় তো আমার বেতন ছিল কত, 3000 টাকা বেতন ছিল ওই সময়। আচ্ছা। তা ওই সময় আমি বছরে একবার ছুটি যেতাম বাড়িতে। আচ্ছা। তা একটা ঈদে আমি ওকে বাড়িতে গেছি। যাওয়ার পরে আমাদের এলাকার ভিতরে আমার পরিচিত রক্তের কি হয়, চাচাতো বোন সম্পর্কে, তার ননদ আমাদের বাড়িতে আসে, আইছিল। পরে আমি ওকে দেখার পরে আমি ওর সাথে প্রেম করবার সিদ্ধান্ত করে নিয়েছি। পরে ওর সাথে করলাম, যে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু আমার ছোট থেকে একটু বেশি, একটু পাম দিয়ে একটু চলি, কিন্তু তার মানে একটু ভাবটাপ দিয়ে চলি, একটু এগুলোই করতাম বেশি। পরে ওর সাথে কথা বললাম, শোনে কি করলো, আমি কি করি। পরে আমি বলি যে আমি নৌবাহিনীতে করে। পরে বলতেছে চাকরগিরি করে, এটা করে। পরে আমার রাগ হয়ে গেছে। পরে ওর এক কথা 2 কথায় পরে ওর কাছে নাম্বার কথা বলতেছে আমাকে সম্পর্কের জন্য জানলো। আমার কাছে নৌবাহিনী শব্দ অনেক ওই সময় গ্রাম অঞ্চলের দিকে তো, যে নৌবাহিনীর চাকরি করে কি বা বড় একটা করে, কিন্তু কি করি সেটা তো করে না। পরে ওর সাথে কথা বলো। পরে আমি তো 15 দিনে ছুটি যেতাম। পরে মানে আর 2-1 দিন ছুটি আছে হাতে, 1 দিন 2 দিন ছিল আমাদের বাড়িতে। আচ্ছা। পরে চলে আসি, আসার পরে ওর নাম্বারটা ছিল আমার কাছে। পরে আমি আবার চিটাং ব্যাক করছি। আর চিটাং আমি থাকতাম নৌবাহিনীতে, যে বাংলাদেশ এমএলকা টিম ছিল। পরে ওখানে করতাম। পরে ওই নাম্বার ছিল, আমি তখন 3000 টাকা বেতন পেতাম, তা 2500 টাকা বাড়িতে দিতাম। আচ্ছা। আর 500 টাকা আমার কাছে নিজে রাখতাম। কিন্তু ওই সময় 500 টাকা আমার কাছে পুরো মাছ, এর ভিতরে একটা গেঞ্জি কেনা, প্যান্ট কেনা চলে যেত এর ভিতরে। মানে হাতে তো খরচ নাই, আসলে খরচ নাই, খাওয়া দাওয়া সব ওদের ভিতরে। ওই যে কথা বলতাম, আর বন্ধু বান্ধব ছিল অনেক আমার। ওই যে মনে 10 টাকা দামের মিনিট কার আছে ওগুলো ভরতাম। বলে কয় মিনিট কথা বলা, একটু কথা বলা শেষ হয়ে গেলে যখন টাকা শেষ হইতো, তখন আবার 10 টাকা নিয়ে ওই 1 কিলোমিটার দৌড়ায় দিতাম ক্যান্টিনে। আচ্ছা। গিয়ে আবার 10 টাকা মিনিট কার্ড কিনে আবার এতে আসতাম, কথা বলতাম। আবার যখন শেষ হয়ে যায় এরকম কিন্তু ভালোবাসা ওই সময় অতটা করেছেন, আবেগ মতো কাজ করতো। পরে আস্তে আস্তে ওরকম অনেকদিন কথা সম্পর্ক হয়ে গেছিল, 1 বছরের মতন। আচ্ছা। পরে আমি 1 বছর পর ছুটি গিয়েছি ওদের বাড়িতে। পরে ওর সাথে আমার কথা বলা চলতেছিল। পরে ওর সাথে দেখা করতে গেছি, ওদের বাড়িতে গেছি 1 দিন থেকে, পরের দিন চলে আসি। কি যেন হতো? চাচাতো বোন? আমার চাচাতো বোনের ননদ। আচ্ছা। পরে জীবনে হলো প্রথম প্রেম, এটা ওইটাই সত্যিকারের, যে এলাকার ভিতর তোরা পছন্দ করে, তোরা ভালো থাকতেই প্রেম। মানে পড়াশোনা বন্ধ। আপনার তো পড়াশোনা বন্ধ? হ্যাঁ, তখন আমার বয়স কত, 14 বছর। 14 বছর, ওকে। পরবর্তীতে যখন করলো, পরে আস্তে আস্তে ওর সাথে আমার এখন কথা বলা বন্ধ হয়ে গেল। পরে আস্তে আস্তে করতে করতে ওই এলাকার ভিতর কয়েকটার সাথে কথা বলতাম, আমি সবসময় ফোনে কথা বলতেই থাকতাম। আচ্ছা। পরে আস্তে আস্তে ওটা বাদ হয়ে গেল। এবার আস্তে আস্তে বড় হতে লাগলাম। পরে আস্তে আস্তে বেতন আমার বাড়লো, 4500 টাকা হলো। পরে ওখানে 5 বছর ছিলাম, তো এর ভিতর অনেক ইতিহাস ছিল, বন্ধু বান্ধবের সাথে করা, আড্ডা দেওয়া, কিন্তু নিশাপানি করি না কখনো। পরে ভেবে জীবন চলে যেতে লাগলো, আস্তে আস্তে বড় হলাম। পরে ওখানে একটা মেয়ে ছিল, সে আমার সম্পর্কে আমার ভাইজি সম্পর্ক হয়, পাড়া প্রতিবেশী, কিন্তু আমার কাছে অত কিছু মনে হতো না, ভাইজি কি এটা কি এটা কত না। পরে ওর সাথে সম্পর্ক করলাম,
ওইরকম অনেকদিন সম্পর্ক। এলাকার ভিতরে আমার বয়সী অনেক আছে 4-5 জন, তো সবার সাথে সম্পর্ক করে। এই একসাথে বলে যে হ্যাঁ তুই পানি আনতে যা, কলস নিয়ে পানি আনতে যা, আমি রাস্তায় দাঁড়ায় আছি। তো ওরা কি করতো যে একসাথে মানে 5-6 জন যাদের সাথে কথাবার্তা বলতাম সম্পর্ক, কেউ কারোরটা জানে না, ওই সবাই একসাথে বেরোতো। পরে ওদের একসাথে দিকে আমি আর ওদের সামনে যেতাম না, লোকায় চলে আসতাম। পরে এইভাবে করতে করতে জীবন তো চলতে লাগলো। পরে আমার আসার পরে ওখান থেকে আমি নৌবাহিনীতে জব ছেড়ে দিয়েছিলাম 5 বছর যখন চাকরি হয়ে যাওয়ার পরে। পরে এদিক থেকে কথা বলতাম আর আড্ডা দেওয়া বলেন, যেরকম বন্ধু বান্ধবের সাথে খারাপ লাইনে করা, এগুলা কমই করতাম, বেশি করে দিতাম। এগুলো ভালো লাগতো আমার ওই সময়, এতটাই করি না। পরে ওখান থেকে আসার পরে আস্তে আস্তে মনে করেন বয়স 3-4 বছর চাকরির বয়স হয়ে গেল। আর ড্রাইভিং শিখছি আমি এই লাইনে অনেক ছোটোর থেকে। আমি ড্রাইভিং শিখছি অনেক কষ্টই। আচ্ছা, জীবনে আসলে আমি জানি না আমার মতন করে কে এত কষ্ট করে ড্রাইভিং শিখছি, আমি নিজেও জানি না। কষ্ট করেছেন? যেমন আমি যখন ছোট ছিলাম আর যখন 14 বছর বয়স যখন নৌবাহিনীতে ছিলাম, তখন তুমি ড্রাইভিং শেখানো। আমার একটা সিনিয়র পার্সন ছিল, সে এরকম নৌবাহিনীতে ছিল, উনি আমার সিনিয়র পার্সন। উনি অ্যাক্সিডেন্ট করছিল, সিও স্যার যে গাড়ির প্রধান ছিল, তার গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল। অ্যাক্সিডেন্ট করার পর অনেক টাকা ক্ষতি হয়েছিল, পুরো গাড়ি নষ্ট করে ফেলছিল গাছের সাথে মারি দিয়ে। পর ওইখান থেকে আমাদের মতন যেই সিভিল এমডি কিনার ছিলাম আমরা, র্যাঙ্ক ছিল আমাদের এমডি কিনার, এদেরকে গাড়ি চালানো দিত না, ড্রাইভারেরও এগোদের দিত না। পরে আস্তে আস্তে এরকম অনেকদিন হয়ে গেল, 1 বছর হয়ে গেলাম, একদিনও স্টিয়ারিং এ বসিনি। আচ্ছা, পরে আস্তে আস্তে ওস্তাদ ড্রাইভারদের সাথে পরিচয় হলাম। আমাকে কথা বলতে পারতাম না যখন ছোট ছিলাম, তখন ওস্তাদ বলতে পারতাম না ঠিক মতো, যে এরকম ভয় গ্রামের ছেলে এতে গেছি। পরে আমার একটা ওস্তাদ ছিল, সে আমাকে অনেক আদর করতো, সে আমাকে ভাইয়ের মতন করে দেখতো, আর সবাই মিলে আমাকে করছে। পরে নৌবাহিনীর ভিতর গাছ ছিল, খুব ডাব গাছ ছিল অনেক, এটা প্রচন্ড ডাব গাছ, সে কত ডাব গাছ নিজে। আমার মনে হয় যে আমি এমন কোনো গাছে ওঠি নাই। আর ড্রাইভার যারা ছিল তাদেরকে সবাইকে ডাব পরিবার দিতাম, নারিকেল আছে না, নারিকেল পেরে পেরে ওদের বাড়িতে দিতে, ওই বাসায় দিয়ে আসতাম। কি করতো, ওই যে গাড়ি যখন ধোয়ার জন্য পাঠিয়ে দিত, তখন আমার কাছে চাবি দিয়ে দিত। পরে যে যা ওই মানে এখান থেকে মানে এত একটা চক্কর দেয়, মানে 100 হাত দূরে, একটু সামনে একটু পিছনে, এরকম করতাম। আর এরকম করতাম, এছাড়াও আমি দূরে যেতে পারতাম না। পরে আস্তে আস্তে দেখুন আমার চাকরির 2 বছর বয়স হয়ে গেল, তখন থেকে আমি একটু একটু গাড়ি সামনে নিতে পারি, ছোট হোক বড় গাড়ি সব, বাস ট্রাক যা আছে সব সামনে নিতে পারি, ব্যাগে দিতে পারি। এরকম আস্তে আস্তে চাকরির মেয়াদ যত বড় হচ্ছি, আর তত আবার এর ভিতরে মারামারি করা বলেন, যে আমরা 4 জন ছিলাম, তো 4 জনের ভিতরে প্রথম যখন ছিলাম না আমি, তখন আমি জুনিয়র ছিলাম সবার। জি, জুনিয়র অবস্থা অনেক কষ্ট হয়, যারা সিনিয়র পার্সন থাকে। আবার ডিপার্টমেন্টের ভিতরে একটাই যায়, জুনিয়র মেন্টাল করে করতে হয়, যে একজনের যে সিনিয়র তাকে করতে হবে, যেটা বলবে সেটাই শুনতে হবে। আচ্ছা, আমি যখন প্রথম গেছি, তখন আমার তো অনেক কান্না করতাম, বাড়ি গেছি তখন ওই খুব মায়া লাগতো বাড়ির জন্য, খুব পড়ান পড়তে এরকম। পরে সকালবেলা উঠে আমার একটা গামছা আর একটা ঝাড়ু দিয়ে দিত। আচ্ছা, পরে আমি একা একা সব অর্ধেক গাড়ি পরিষ্কার করে ফেলতাম। ওকে, তারপরে ওরা ঘুমিতে উঠতো, আমি সবার আগে ঘুমিতে উঠে সবার আগে গাড়ি পরিষ্কার করে ফেলতাম। ওকে, তারপর কেবল ঘুমিতে উঠে যেত। পরে আস্তে আস্তে একজন চলে গেল, তখন আমি আরেকটু উপরে গেলাম। পরে আরেকজন চলে গেল, তারপরে আরেকটু উপরে গেল। যখন ও চলে গেল তখন আমি সিনিয়র হয়ে গেলাম। তা ওর ভিতরে সিনিয়র হয়ে যখন হয়ে গেছে, তা আমি ডিপার্টমেন্টের ভিতরে যখন এমডি ছিলাম, কোথায় কি কোন জিনিসটা আছে, কোন যায়, কোন গাড়ি কোন চাকা, কোন গাড়ি কোন মাল, আমি দেখলেই বলে দিতে পারতাম। পরে আস্তে আস্তে যখন হয়ে গেল, তখন গাড়ি পুরোটা আস্তে আস্তে ওই ড্রাইভার করে রাতে যেতাম। যখন নাইট ড্রাইভার থাকতো, ডিউটির 2 জন নাইট ড্রাইভার, তাদেরকে ডাব পেড়ে পেড়ে খাওয়াতাম। ডাব পার্টিকে অনেকবার ধরাও হয়েছে, সেকশন যারা সৈনিক আছে রাতে ডিউটি করে, তারা অনেকবার ধরছে। নিচে গ্রামে ভর্তি, ওপরে গাছের মাথায় মেরে দেখে লাঠি আমি, ওরা আমাকে ধরে ছেলে দিয়ে দিছে, জেলে দিয়ে দিছে, জেল আছে সেখানে দিয়ে দিছে। পরে আমি রাতে দিয়ে দিছে, সকালবেলা আবার ছাড়াই আনি। তারপর এরকম 2-3 বার জেলে গেছি আমি। পরে এরকম চুরি করতে আর খুব করতাম, গাছে উঠে বুক টুক ছুলে ফেলতাম একবার। সবাই আমাকে অনেক করছে, ড্রাইভিং শিখাচ্ছে, আর আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে দিছে। আর পুরোটা নিজেই শিখছি প্রায়, সবাই ওস্তাদের, সবাইকে ভুলবো না যে অবদান, তারা আমাকে অনেক সাপোর্ট করছে যে এই ড্রাইভিংটা শেখানোর জন্য। পর আস্তে আস্তে আমি পুরো গাড়ি চালাতে পারি। ওকে, তখন আর ভালো লাগে না, বেতন কম, 3000 টাকা বেতনে মনে হয় চাকরি করছিলাম, 3.5 বছরের মতন 3000 টাকা বেতনে চাকরি করছি। আর তারপরে বেতন বাড়ছিল 4500। পরে বেতন অনেকদিন চাকরি করছি, করে পর আউট বেতন বাড়ছে। ওকে, পরে করতে করতে তখন আমার বয়স 4.5 বছর হয়ে গেছে চাকরির বয়স। আর আমি অনেক বড় হয়ে গেছি, গাড়িটাই সব চালাতো, কিন্তু লাইসেন্স করবো সেই সময় আমার বয়স ছিল না, বয়স কম। পরে আর তখন বেতন পেতাম কত, 4500 টাকা। তারপরে লাইসেন্স করবো, তো আমার কাছে লাইসেন্সের করলে 1 মাসে 12,000 টাকা লাগে লাইসেন্স করতে, তা 12,000 টাকা আমার কাছে নাই। পরে ওস্তাদ ছিল যারা, কয়েকজন মিলে
টাকা তুলে দিয়েছে, আর আমি 2 মাসের বেতন 9,000 টাকা আমি ম্যানেজ করছি, আর বাদ বাকি ওরা ম্যানেজ করে আমাকে একটা লাইসেন্স করতে দিয়েছিল। পরে এর ভিতরে আমি একবার চাকরি ছেড়ে দিয়েছি, দিয়ে বাড়িতে চলে আসি। একটা ঝগড়া হয়েছিল, তাই সিনিয়রের সাথে মারামারি হয়েছিল, পরে চাকরি ছেড়ে দিয়ে বাড়ি চলে আসি। আসার পরে বাড়িতে আসার পরে কয়েক মাস 2 মাস থাকছিলাম, পরে কি করবো আবার গিয়েছিলাম, ফোন দিয়ে আবার নিয়ে গেছিলাম। পরে থেকে আরো 1 বছরের মতন থাকার পরে 5 বছর যখন হয়ে গেল বয়স চাকরির, তখন আমার ভালো লাগে না, লাইসেন্স যখন হয়ে গেছে তখন আর ভালো লাগে না, তখন বেড়ে গেছে। আমি চাকরি ছেড়ে দিয়ে বাসে হেল্পারি করা শুরু করলাম। আচ্ছা, এই চাকরি ছেড়ে দিয়ে আপনি বাসের হেল্পারি? হ্যাঁ, বাসে হেল্পারি করলাম। কারণ যে ওখানে ভালো লাগতেছে না, আর কি করবো সারা জীবনে এগুলোই করতে হবে, যে বেশি বেতনে চাকরি করতে গেলে বাইরে চলে আসি। পরে বাইরে চলে আসলাম, আসার পরে বাইরে বাসে হেল্পারি করতাম। তা বাসে হেল্পারি করতাম, তখন তো অতটা ছিলাম না, এখন যেমন বড় হয়ে গেছি, যেমন অতটা যখন বাসে হেল্পারি করতাম তখন একটা লাকেজ, বাসের যে একটা লাকেজ, অনেক যাত্রী আছে, অনেক কিছু আছে, সেগুলো গাড়ির ভিতর দেওয়া নামানো অনেক কষ্ট। হেল্পারি করা যারা করে সেটা তারাই জানে। পরে যখন হেল্পারি করতাম, করতে করতে আমি তো বাস পুরোটাই করতে পারি, বাস ট্রাক এমন কোনো গাড়ি নাই, ছোট গাড়ি নাই, সেই গাড়ি আমি চালাতে পারি না, সব গাড়ি চালাতে পারি। বাসের জগতে ছেড়ে দিয়েছিলাম, দিয়ে এখন ট্রাকের জগতে। পরে কয়েকদিন ট্রাকের জগতে গেছি, তখন কয়েকদিন হেল্পারি করলাম ট্রাকে। পরে হেল্পারি করে একটা গাড়ি ছিল, সেই গাড়িটা নতুন গাড়ি নাম আছে, সেই গাড়িটা আমাকে দিয়েছিল। পরে সেই গাড়িটা নিয়ে ডিউটি করতে শুরু করলাম, পেঁয়াজ লোড করে বরিশালে এখানে ওখানে রাস্তা। কিন্তু অনেক কাবু হয়ে গেলাম, বাইরের জগতে যখন আসলাম তখন অনেক কাবু হয়ে গেলাম, অসুস্থ হয়ে গেলাম। পরে এভাবে জীবন চলে গেল, অনেক আস্তে আস্তে অনেক বড় হয়ে গেলাম। তারপরে মেয়েদের সাথে কিন্তু এর ভিতরে কথা বলা সবসময় চলতো, 1-2টা। পরে কথা বলতে বলতে যখন ওখানেও ভালো লাগলো না, পরে আমি মাইর খাইছিলাম ডাকাতে রাতে। একবার বরিশালে গিয়েছিলাম পেঁয়াজ লোড করে ভোমরাত থেকে, পরে ওখান থেকে কুষ্টিয়া যাচ্ছিলাম ধান লোড করে। পরে রাস্তায় ধরছিল ডাকাতে, পরে রাস্তা দিয়ে যাচ্ছি তো অন্ধকার, শীতের সময় অন্ধকার, কুয়াশা, তার চারিদিকে কুয়াশা, গাড়ি নিয়ে যাচ্ছি আস্তে আস্তে টুকটুক করতে করতে 50-60 টান হাই লোড গাড়ি। পরে যেতে যেতে দেখি সামনে রাস্তা ফাঁকা পুরো, কি আমি চিন্তা করতে কি রে রাস্তা ফাঁকা কেন, হেল্পারকে বলতেছি, পরে বলতেছি না চলেন। পরে যেতে দেখি সামনে দেখি একটা কাঠ বড় গাছ ফেলানো। পরে আমি ব্রেক করার সাথে সাথে দেখি অনেক চারিদিক থেকে 10-12 জন মুখোশ পরে আইসে। পরে ওই দেখে তো আমি পুরো ভয়ে কাঁপা শুরু করতেছি কি। পরে ওরা তো এসে বাড়ি মারতেছে, গাড়ির দরজা খুলতে বলতেছে, আমি তো দরজা খুলতেছি না। টাকা পয়সা আমাদের কাছে ওই সময় অনেক থাকতো, তাও 70-80 হাজার টাকা করে থাকতো। টিম 3-4টা টিম মারলে তো এত টাকা হয়ে যেত। তা আমরা 1,000-2,000 টাকা কাছে রেখে আর বাদ দেয় এগুলো লুকায় রাখতাম। পরে হঠাৎ করে আসে ওরা, পরে আমি তো গাড়ি লক করা, নতুন গাড়ি আমার আইসার গাড়ি, পরে লক করা, ওরা তো নাম করতেছে, বাড়ি মারতেছে। পরে আমার ঠাস করে লুকিং গ্লাস ভেঙে ফেলছে একটা, পরে এদিক তো খুলবো না। পরে অনেক সময় পরে গুদুগুদি করে আবার খুলছি, খুলে যেই দরজা খোলার সাথে সাথে আমার কলার ধরে গেঞ্জি পরা ছিলাম, গেঞ্জি ধরে টেনে নিচে নামাইছে, মাইট কয়েকটা শুরু করে দিয়েছে। আমি তো কাঁদতেছি, ভয় আতঙ্কর ভিতরে কান্দাকারি করতেছি, আর বলতেছি স্যার মাফ করে দেন আর করবো না। এদিক তো ভয় তো পুরো আমার হেল্পার তো এদিক তো ধরিয়াতে হাইতে আমার সে অনেক বড়, সে তো অনেক ভয় পাচ্ছে, আমি তো তার চেয়ে বয়সে ভয় পাচ্ছি কি আছে দে। পরে আমি তো 2-3 হাজার টাকা দিচ্ছি, তাও নেবে না, মায়ের ভিতরে দিয়ে দিয়েছে, লাথি ঘুষি গিল মারছে। পরে মাইটটার খেয়ে আমি তো পুরো বাম পায়ে বাড়ি মারছিল, আমার বাম পায়ে এমন জোর একটা লাঠির বাড়ি মারছিল যে বাম পায়ে আমি। পরে যে ওরা চলে যাওয়ার পরে মোবাইল টোবাইল নিয়ে গেছিলো, আর টাকা পয়সা 2-3 হাজার ছিল, ওগুলো নিয়ে গেছিলো, আর কিছু নিয়ে যেতে পারে নাই। পরে আর এই মাইরগুলো খাইছি শুধু পাও। গাড়ি নিয়ে যেতে যাব, কিন্তু আমি গাড়ি চালাতে পারি না, বাম পায়ে এমন বাড়ি মারছে আমার পুরো গায়ে জ্বর চলে এসেছিল সঙ্গে সাথে সাথে ভয়ে। পরে আমি গাড়ি চালাতে পারি না, যাই কষ্ট করে গিয়ে ডিউটি শেষ করে আমি ওই বাড়ি পাথর করে আমি সোজা বাড়ি চলে গেছি, গিয়ে গাড়ির মালিকের কাছে জমা দিয়ে বাড়ি চলে গেছি। গিয়ে গায়ে জ্বর পুরো 15 দিন টানা একটানা জ্বর, ভালোই হয় না ভয়ের। পরে ওখানে দেখলাম, পরে বাড়িতে বেকার ছিলাম। পরে আমার আব্বার একটা বন্ধু ছিল, সে কাকা আমার খালাতো বোন একটা ছিল, সে আমার যার বর্তমান চাকরি করি তার বাসায় কাজ করতো। পরে শিশু চলে গেছে। আমার আব্বাকে বলছিল যে, আমার আব্বার নাম ধরে বলতেছে যে হ্যাঁ মুমুক আমার একটা ভাইনির জন্য একটা ড্রাইভার লাগবে। তা বলতেছে আমার ছেলে তো ড্রাইভার, দেখ আমার ছেলের কথা বলে। পরে পরের দিন ভালো সুস্থ হওয়ার পরে 1-2 মাস পরে আমাকে একদিন ফোনে দেখা করতে বলছিল। পরে আমি দেখা করছি গিয়ে, পরে দেখা করার পরে গিয়ে বলতেছে যে তুমি কি গাড়ি চালাতে পারো? আমি তো হ্যাঁ গাড়ি চালাচ্ছি করছি। কি গাড়ি চালাতে পারো? বললাম যে সব গাড়ি চালাতে পারি। গাড়ি চালানো হয়েছে। পরে বলতেছে আমি ম্যাডামের সাথে কথা বললাম, যার এখন বর্তমান আমার স্যারের ওয়াইফ, তার সাথে কথা বলছিলাম। বললো যে নাম কি জিজ্ঞেস করলাম, কত দূর লেখাপড়া করছি বললাম, যে গাড়ি চালাতে পারবো? হ্যাঁ। তা বলতেছে তাহলে কালকে তুমি চলে আসো। ঠিক আছে, আমি ওনার কথা মতো কালকেই গাড়িতে উঠছি, ওটা ঢাকাতে আসলাম। জীবনে ঢাকার ভিতরে এদিক তো ডিউটি করছি, কিন্তু ঢাকার ভিতরে এত সময় নেমে
অতটা এই করা পরে আমি যখন ঢাকাতে নতুন বলা যাবে মানে দেখলে টিম মারছি, কিন্তু অতটা এই ঢাকা শহরের ভিতরে এত ঘোরাঘুরি চিনি না, রাস্তাঘাট অত ভালোভাবে চিনতে পারি না, আমার ভুলে যায় রাস্তাঘাট। ঠিক আছে, যখন আমার নতুন চাকরি হাউজে আছি তখন দেখতে আমার টাকা পয়সা কমই ছিল আমার কাছে। আমি যখন আইসি তখন 2 দিন আমি যখন হাউজে আসলাম তখন আমার কাছে মানে 1,000 টাকা ছিল, কিন্তু 1,000 টাকার ভিতরে খাওয়া দাওয়া সব আমার নিজের করতে হতো। কেন 1-2 দিন শুধু গাড়ি আমি চালাইনি ঢাকাতে আসার পরে। পরে আমার হাউজের ভিতরে একটা মেয়ে ছিল, 3 তলা একটা মেয়ে ছিল, কাজ করতো। আমি আসার পরে 3 দিনের যেদিন আইছি তার 3 দিনের মাথায় ওই মেয়ের সাথে আমার সম্পর্ক হয়ে গেছে। একদিন একটা নাম্বার দিয়েছিল টাকা লোড করার জন্য, ফ্ল্যাক্সের দোকান দিয়ে ফ্ল্যাক্স দিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু সেই নাম্বারটা আমি আর ডিলিট করি নাই। বা পরে আমি একদিন ফোন দিয়েছি, পরে কথা বলতে আস্তে আস্তে কথা বললাম। পরে যেদিন কথা বলছি সেদিন আমি আবার কথা বলতে বলতে ওকে সাদে বললাম যে আমি সাদে দেখা করবো। পরে বিল্ডিংয়ে সাদে নিয়ে কথা বলতেছি, দাঁড়ায় কথা বলতেছি, এর ভিতরে কাজের মেয়ে গিয়ে খবর দিয়েছে ওই 5 তলা ড্রাইভারের সাথে কথা বলে। পরে হাতে নাতে গিয়ে দেখতেছে ওর সাথে দাঁড়ায় কথা বলছি, সেটাকে দেখছে। পরে আমি তো দিকে অনেক ভয় পেয়ে গেছি, তখন আমার ভালোভাবে চাকরিও ওখানে কনফার্ম হয় নাই, 1 দিনও গাড়ি চালাইনি, তার ভিতরে এই অবস্থা। পরে তো আমি লজ্জায় কোনোদিন 2-3 দিন মাথা নিচে করে হাউসে গেছি, মুখ দেখাতেই পারতেছি না। পরে আস্তে আস্তে দেখুন এর ভিতরে আমি থাকতাম দারোয়ানদের রুমে, কেন প্রথম যখন ছিলাম তখন আমি এত কিছু কাউকের সাথে চিনতাম না। পরে দারোয়ান কাকা একটা বড় কাকা ছিল, সেই কাকা একটা বড় ভাই ছিল, তার সাথে আমার পরিচয় করে দিয়েছিল। পরে আমি ওনার সাথে থাকতাম, উনি ওনার সাথে বাড়ি থেকে নিয়ে গেছি, ওনার সাথে থাকতাম। পরে আস্তে আস্তে এগুলো, কিন্তু ওর সাথে যে এগুলো হওয়ার পরেও আমি ওর সাথে কথা বলতাম। এরকম করতে করতে অনেক সময় চলে গেল, কিন্তু আমি ওর সাথে কথা বলা বন্ধ করি নাই। ম্যাডাম জানছে, পরে ম্যাডাম বললো, অনেক কথা বলছিল যে তুমি নতুন আইছো, অনেক ভালো মনে করছিলাম তুমি এর ভিতরে এই কাণ্ড করবে, আর করবে না। আমি ঠিক আছে আমি করবো না। পরে আস্তে আস্তে ঠিক আছে এগুলো করতাম। পরে আর এই রাস্তা দিয়ে তো আমি যখন মিরপুর 11.5 7 নম্বরে থাকতাম, আমার হাউস ছিল 11.5 আর আমার বাসা ছিল 7 নম্বর। তো ওই এলাকায় কিন্তু গার্মেন্টস, প্রচন্ড গার্মেন্টস। সকালে যখন আমি হাউজে যখন ডিউটি শুরু করতাম ওই সেই সময়টায় গার্মেন্টসে আসার সময় থাকতো, কিন্তু রাস্তা দিয়ে অত মেয়ে এত মানুষ আগে দেখি নাই। পরে আস্তে যেটা দেখতাম তারই ভালো লাগতো, যে মেয়ে দেখতাম তারই ভালো লাগতো। আচ্ছা, আপনার কখনো মনে হয় নাই যে এটা একটা সমস্যা এবং এটা স্বাভাবিক সম্পর্ক না? আমি ওটা যারে দেখতাম তারই ভালো লাগতো, আর মনে করতাম যে এরই বিয়ে করবে, এরকম মনে করতাম। কিন্তু যার সাথে কথা বলতাম তারই একবারে যে ওই সময় আমার এখন যেটা মনে হয়, কিন্তু ওই সময় অতটাই হতো না। পরে আস্তে আস্তে আমার যখন 1-2 মাস হয়ে গেল চাকরির বয়স, তখন আমার বাসার ভিতরে আস্তে আস্তে সবার সাথে আমার পরিচয় হলাম, বন্ধু বান্ধব অনেক হয়ে গেল। এর ভিতরে অনেক প্রেম করছি, মানে হিসেব ছাড়াও কতগুলো মেয়ের সাথে কথা বলছি, এগুলা ভুলেও শেষ করা যাবে না যে কতদিন করে কথা বলছি। ওগুলো বাদ, ছবি দেখছি, দেখে আমার কাছে এত সুন্দর একটা মেয়ে ছবি দেখছি, দিকে তার নাম বললাম যে তার নাম্বারটা দে। তা বললো যে নাম্বার দেবে না। তা বললাম যে ওদের বাইরে নিয়ে গিয়ে নাস্তা মাস্তা করায়, যে নাম্বারটা আমার কাছে দে। বলতে তুই ওরা পারবি না, ওর সাথে কথা বলে করতে হবে না। কিন্তু আমার একটাই গুণ ভালো, আমি যেই মেয়ের সাথে একবার কথা বলবো সেই মেয়ে আমার সাথে কথা বলতেই হবে, এরকম। পরে কথা বললাম ওর সাথে, সেই ফোনে একদিন ফোন দিছি, তা আমার কাছে বলতেছে যে সালাম টালাম দিছি, দিয়ে বলতেছে হ্যালো কে? তা আমি বলতেছি আমি উমুক। তা উমুক কে? আমি তো অচেনা মানুষ। পরে এরকম কথা বলতেছে, তা ভাই আমার ফোন দেবেন, আমার বিয়ে হয়ে গেছে, এরকম। আচ্ছা ঠিক আছে, বিয়ে হয়ে গেছে, আমি কি ফ্রেন্ড হিসেবে কথা বলতে পারি না? তা বলতেছে না। পরে আস্তে আস্তে অনেক সময় লাগলো, প্রায় 10-15 মিনিট কথা বললাম। পরে কথা বলতে বলতে এর ভিতরে লাইনে আনলাম ওরে। পরে ডিউটি শেষ করে কথা বলা শুরু করলাম। প্রতিদিন ডিউটি শেষ করে ওর সাথে দেখা করে না দিয়ে বাসায় যেতাম। 10টা-11টা সময় ওর সাথে দেখা করা শেষ হয়ে তারপর বাসায় যেতাম। পরে আমি আস্তে আস্তে 1-2 মাস হয়ে গেল। এর ভিতরে আবার মিরপুর চিড়িয়াখানায় গেছি ঘোরার জন্য, অনেক ঘুরছি, করছি, আর যেগুলো আপত্তি করে সেগুলো করছি। পরে আস্তে আস্তে যখন আমার সাথে কথা বলা আমি জানলাম যে অনেকগুলো ছেলেদের সাথে কথা বলে, ফোন ওয়েটিং, যখনই ফোন দিই তখনই ফোন ওয়েটিং। এই করে তো পাগলামি শুরু করে দিচ্ছি। আমি কোনোদিন কখনো হাত কাটি নাই, কান্দাকারি করতাম। তখনও সত্যি ভালোবাসা কিছু বুঝতাম না, এখন যেটা মনে হয়। ওই তখন কান্দাকারি করতাম আর কথা বলতাম, আর কেউ কথা বললে খুব কান্দাকারি করতাম। পরে একদিন হাত মাথাও কাটছি ওর জন্য, যখন কারোর জন্য হাত কাটিনি ওর জন্য হাতও কাটছি, কেটে তো অবস্থা। পরে ওর জন্য আস্তে তো অবিশ্বাস করতে লাগলাম। আমি একদিন ট্রাই করলাম যে আমার বড় ভাই একটাকে নাম্বার দিয়েছি। পরে নাম্বার দিয়েছি, ওই একবার কথা বলছি। ওর একটাই গুণ খারাপ ছিল, ওর যার সাথে কথা বলবে এই মুহূর্তে নাম্বার দিয়ে যদি কেউ ফোন দেয়, ওর সাথে সাথে ওর ফোনের ছবি যা ছিল সব তার ফোনে দিয়ে দেয়। এগুলো দেখলে আমার আর ভালো মন উঠে গেছে। তখনই আমি ওর সাথে চিন্তা করলাম যে ওর জীবনে নষ্ট করে ফেলবো, যে আমার জীবনে করছে ওর। পরে আস্তে আস্তে ওর সাথে কথা বলতাম। এর ভিতরে আরেকটা মেয়ের সাথে আবার সম্পর্ক, একসাথে কিন্তু 2-3টা, এর সাথেও কথা বলতে আছে। যখন ও ফোন দেয় তখন কার সাথে কথা বলতেছে,
হ্যাঁ আমি স্যারের সাথে কথা বলতেছি, আমার বন্ধুর সাথে কথা বলতে, মিথ্যে কথা বলতাম। কিন্তু 7 নম্বর একটাই কি সমস্যা, পোলাপান খারাপ। রাস্তা দিয়ে যদি কাউকে নিয়ে যান তাহলে এই ফিটিং দেওয়ার জন্য পোলাপান করে পিছনে ঘরে, সামনে কিছু দেয় কি হয় তোর, যদি বলে যে গার্লফ্রেন্ড বা আমার তখন বলে না, এ করে ঠাস করে কয়েকটা চড় মেরে দেবে। আমি এখন কোনোদিন ফিটিংয়ে পড়ি নাই এরকম, কিন্তু অনেক ভয়ে ভয়ে চলতাম, কিন্তু ভয় নেই। তারপর আমি ওকে নিয়ে রাস্তা দিয়ে হাত ধরে ঘোরাঘুরি এটা করতাম। আপনার প্ল্যান কি ছিল এই মেয়েটার ক্ষেত্রে? আমার কষ্ট ছিল ওরে বিয়ে করবো এরকম, ওরে ভালো লেগেছে, এত সুন্দর একটা মেয়ে, সুন্দর ছিল অনেক, ওরে বিয়ে করবো এরকম, পাগল হয়ে গেছে ওরে দিকে, ও যেদিন দিকে পাগল হয়ে গেছে এরকম। তারপর পরে কথা বললাম আস্তে আস্তে, ওরকম ওর সাথে আমার প্রায় 2-3 মাস করে এরকম সম্পর্কের বয়স হয়ে গেল। এর ভিতরে অনেকগুলো আর একটা ছিল ওই হাউসের ভিতরে আরেকটা মেয়ে, যে 3 তলা আরেকটা মেয়ে আছে, পরে তার সাথেও সম্পর্ক করছি এরকম কথা বলতে। আর ওই গার্মেন্টসের ভিতরে ঝাড়ে দেখতাম রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতাম, আর যদি কেউ সামনে দিয়ে কোনো 2-3টা মেয়ে আসতো, পরে গাড়িটা নিয়ে ওর দিকে চলে যেতাম, গিয়ে পরে ওই করতাম আর কথা বলতাম, রাস্তা দিয়ে যেতাম, আপু নাম্বারটা কি দেওয়া যাবে, এরকম এরকম খুব করতাম। আর যেই মেয়ে দেখতাম, যেই মেয়ে আমার সাথে একটু কথা বলার জন্য, তা আমি তার নাম্বার নিয়ে নিতাম এরকম, শুধু কথা বলা, সম্পর্ক করবো এটা করবো। কিন্তু ওর মনে করছিলাম যে ওরেই বিয়ে করবো, কিন্তু তার সম্পর্কে আসতে জানলাম ওই বড় ভাইকে নাম্বার দিয়েছে। পরে ও কথা বলতে, একদিনে কথা বললো, ওই দিনে দেখা করলো। পরে ওই দিনে আমার অনেক, আমি জানি না ওনার মতন কেউ আসে কিনা, ওনার একটা মেয়ের সাথে 5 মিনিট কথা বললে সে মেয়ে দেখবে পাগলই, যে আমার চেয়েও অনেক ডেঞ্জারাস, আমার চেয়ে অনেক সুন্দর দেখতে অনেক। আর কথা বলছি, পরে ওর দিন কথা বলে উনি তো যেটা বলবো আপত্তিকর একটা কাজ, যে কথা যেটা উনি সেটা ওর সাথে করছে, ভিডিও করে রাখছে, পরে আমাকে দেখাচ্ছে, পরে আস্তে আস্তে বলে গেলাম। পরে আমার জীবনে এমনি তো অনেক মেয়ে আছে, কিন্তু তারপর একটা আমার ওই পোলাপানদের সাথে অনেক বন্ধুত্ব হয়ে গেল। আমার চাকরির বয়স যখন 3 মাস হয়ে গেছে, পরে ওর সাথে যখন 3 মাস চাকরির বয়স হয়ে গেছে, পরে আমি আরেকটা মেয়ের নাম্বার নিয়েছি। আমার একটা বন্ধু বলতেছে যে একদিন শুক্রবারের দিন, সেদিন আমাকে বলতেছে যে বন্ধু এই বাসায় একটা 2টা মেয়ে আছে অনেক সুন্দর। পরে আমি বললাম যে ঠিক আছে সুন্দর মেয়ে আমাকে দেখাইস। পরে ঠিক আছে, আমি ঘুরঘুর করতেছি সকাল থেকে অনেক দুপুর পর্যন্ত ঘুরতেছি, কিন্তু ওরা দেখতে পাই না মেয়েকে, ঘুরতেছি। পরে মেয়ের মা বেরিয়েছে, পরে আমি ওরা ভয় না পেয়ে বললাম যে আমি মেয়ের মাকে গিয়ে ডাইরেক্ট গিয়ে বলতেছি যে আন্টি এ বাসায় একটা মেয়ে আছে, একটু ডেকে দেবেন। তা উনি আমার মুখের দিকে তাকায় আর এগোতে বলতেছে কোন মেয়ে, এখানে তো মেয়ে 2টা আছে, একটা সুন্দর মতো আর একটা মোটা মতো আর একটা চিকনা মতো। তা আমি আবার চিন্তা করে দিলাম যে করলে একটা মোটা দিকেই মতো প্রেম করি, ওকে বললাম যে একটু মোটা মতো ওইটা। পরে ও আন্টি বলতেছে যে আমার ছোট মেয়ে। পর আমি তখন পুরো দৌড়াবো না করবো এরকম একটা চিন্তা ভাবনা করলাম। পর আমি ঠিক আছে আন্টি আপনার মেয়ে আমার দেখছি, আমি দেখি না তারপরে কখনো ওরে না দেখে ওর মেয়ের মার সাথে আমার বিয়ের কথা বলা হয়ে গেছে যে আন্টি আপনার মেয়েকে অনেক ভালো লাগছে, আমি আপনার মেয়েকে বিয়ে করবো। পরে আমার কাছে শুনতে কি করি এটা বললাম যে আমি ড্রাইভার, এটা করি ওটা করি। পরে উনি গুরুত্ব দেয় না অতটাও, যে বসে পরের দিন আবার ওই দিন চলে গেল, কিন্তু ওই দিনে আবার দেখছিলাম। পরে আন্টির সাথে কথা বলার পরে যখন সন্ধ্যে হয়ে গেছে, তখন মানে 7টা বা 8টা বাজে, তখনই ওই মেয়ে ওর বড় বোনের বাসায় যাবে, ওর পাশে থাকে। পরে আমি রাস্তা দিয়ে দেখি, ওকে দেখার পরে আমার অনেক ভালো লেগে গেছে যে এত সুন্দর একটা মেয়ে। এ করে আমি ওকে দেখার পরে চিন্তা করেছি যে আমি ওকেই বিয়ে করব। পরে এটা বাদ হয়ে গেছে। পরে এর সাথে কথা বলা শুরু করলাম। এর ভিতরে কিন্তু অনেকগুলো মেয়েদের সাথে কথা বলতাম, ওর সাথে সারাও 3-4টা মেয়ের সাথে অন্য কথা বলতেই থাকি, দেখা করা, এটা করা, ঘুরতে যাওয়া, এগুলো করতেই থাকি। তার ভিতরে আবার এর সাথে কথা বলা। পরে আমি মনে করছিলাম যে এদের মতো নিয়ে করবো, যে কদিন কথা বলবো বলে ছেড়ে করব। কিন্তু আস্তে আস্তে যখন ওর সাথে তারপরে কথা হয়নি, প্রথম দিন কথা হয়নি, তারপরের দিন যখন রাস্তায় যাচ্ছিলাম তখন ডাকলাম যে এক্সকিউজ মি আপু একটু কথা বলতে পারি। তাও আমার মুখের দিক তাকাই দাঁড়িয়ে সামনের দিক থেকে লোক আসে বলে চলে গেছে আবার। পরে আমি আন্টিকে আবার বলছি যে আন্টি কিছু তো বললেন না, আমি আপনার মেয়েকে তো ভালো লাগছে, আপনি কি। পরে উনিও তা দেখুন না। পরে আস্তে আস্তে 2 দিন হয়ে গেল। পরে 3 দিনের দিন আন্টি বলতেছে ঠিক আছে আমি আমার মেয়েকে আমি ডেকে কথা বলবো। পরে আমাকে সামনে এনেছে, সত্য কথা বলবো যখন আসতেছে তখন আমার এত ভালো লাগতেছে ওকে দেখে, আমি পুরো জানি না নিজে কি কই সময় এত ভালো লাগতেছে, ওর দিকে শুধু তাকাই আছে হা করে। পরে আমি আবার শুনতেছি ও শুধু মুখে হাত দিয়ে হাসতেছে আর করতেছে। তা আমি শুনতেছি যে তোমার নাম কি, তা কথা বলতেছে, হাসতেছে। আর সত্যি কথা একটা ভালো জিনিস ভালো লাগে, ও যখন হাসে তখন ওর গালে 2 গালে টোল পড়ে যায়, আর টোলটা অনেক ভালো লাগে আমার দেখতে। পরে আমি কথা বলতেছি কিন্তু কথা বলতেছে না আমার সাথে, হাসতেছে। পরে এক কথা যখন কথা বললাম, পরে বললাম যে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমার একটা নাম্বারে কাগজে লেখা ছিল, নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই আমার নাম্বার এ করে। পরে আস্তে আস্তে কথা বলতে লাগলাম। পরে 4 দিনই মাথায় ও চলে গেল বাড়িতে। আমি এদিন ডিউটিতে আসি, এর ভিতরে কিন্তু আমি ডিউটি আসি আর ডিউটিতে গেছি, মতিঝিল ছিলাম
তখনই ফোন দিয়েছে যে আমি তো আজকে চলে যাব। তা আমি তো ঠিক আছে, আমি তোমাকে নামাই দিয়ে আসবেন। ঠিক আছে, আমি গেছি। আমার এখানে রাত হয়ে গেছে অনেক, 10টা ওইখানেই বেজে গেছে। পরে ওর তো আবার রাতের লঞ্চ আছে। পরে ওর সাথে ফোনে কথা বললাম, কিন্তু ওর সম্পর্কে যখন জানলাম, ওর সাথে কথা বললাম, আমি ওর কাছে কদিন কথা বলে করব। কিন্তু যখন ওকে দেখার পরে, যখন ওর সম্পর্কে জানলাম যে ওর বাবা নাই, ওর মনের কথাগুলো যখন জানলাম, কোনো তার প্রতি ওর অনেক মায়া লেগে গেল। কিন্তু ওর মা আমাকে অনেক আদর করে, মেয়ের মা আমাকে অনেক, আম্মু আমাকে অনেক আদর করে। গিলিয়ে কখন কি করবে, ওনার একটা বড় জামা আছে বা ওনার একটা ছেলে আছে, তার চেয়েও বেশি আদর করে। ওরা হলো 3 ভাই, 3 বোন 1 ভাই। আর ওর বড় 2 বোন আছে, তারপর আর তারপর একটা ছোট ভাই। এটা বলে দে। আর আব্বু তো নাই। আমি জানি ওরা পরে আস্তে আস্তে কথা বলতেছি। কথা বলতে বলতে ওর সব যখন বাড়ি চলে গেল, ওই দিন আমার সাথে কথা হয় না। পরে আমি বাড়ির থেকে আসার পর আমি দেখতেছি নাই। পরে আমার মাকে জিজ্ঞেস করতে, চলে গেছে? তার মধ্যে হ্যাঁ চলে গেছে। তখন তো আমার খুব খারাপ লাগছে, আমি একবারও দেখতে পেলাম না। মনে ঠিক আছে কদিন ফোনে কথা বলি। পরে আস্তে আস্তে যখন ওর সাথে ফোনে কথা বলতে লাগলাম, ওর প্রতি অত মনে মায়া করে গেল। এর ভিতরে 3 মাস পরে ঢাকাতে আসলো একবার, পরীক্ষা ছুটি হওয়ার পরে একটা। পরে আসার পরে ওকে সদরঘাটে আনতে গেছি। এর ভিতরে কিন্তু ওর সাথে খুবই ঝগড়া করা, ফোনের ভিতরে প্রতিদিন ফোনে কথা বলতাম, আমার খুব ঝগড়া করতাম, এটা প্রথম থেকেই। পরে ও সদরঘাটে ওকে আনতে গিয়েছি, কিন্তু ও জানে না ও যে আসতেছে, এটা জানি, কিন্তু আমি যে আনতে গিয়েছি সেটা জানে না। আমি একদিন ডিউটি শেষ করে খুব তাড়াতাড়ি স্যারকে রেখে স্যারকে বলে আমি চলে গেছি সদরঘাটে। 2 ঘন্টা ওয়েট করছি। পরে আইসি, আসার পরে আমি দেখছি ওকে গিয়ে আনছি। পরে চলে গেছে, চলে যাওয়ার পরে বাসায় আনছি ওকে, ডাইরেক্ট ওখান থেকে বাসায় আনছি। এর ভিতরে অনেক কিছু, যে রাস্তাঘাটে ওকে প্রথম যেদিন আনছিলাম সেদিন ওর চোখ দুটো শুধু বাইরে এনেছিল, আর সবগুলো ঢেকা ছিল। কিন্তু বিশেষ করে আমি ওর সাথে ওরা গায়ে একদিনও হাত দেয় না, ওরা হাতের দিয়ে হাত ধরবো। পরে ও যখন এসে 3 দিন ছিল, 3 দিন না 4 দিন ছিল। পরে আবার সদরঘাটের থেকে আমি নামাই দিয়েছি, পরে চলে গেছে। এর ভিতরে ফোনে কথা। পরে আস্তে আস্তে ওর প্রতি দুর্বলতা বেশি শুরু করলো। পরে আমি তো বিয়ের কথাবার্তা চলতেছে, আমার বাড়িকে বলছিলাম যে আমার একটা মেয়ে পছন্দ হয়েছে, আমি ওকে করতে চাই। পরে আমার মা বললো যে তুই যখন করবি তাহলে কর। এর ভিতরে কিন্তু সব বাদ দিয়ে দিছি আস্তে আস্তে, এদের ভিতরে সব কথা বলা বদ্ধ করে দিয়েছি। সবার সাথে ফ্যামিলির ভিতরে সবাই জেনে গেল। মেয়ের মামা দেখছে আমাকে, মেয়ের মামা আমাদের বাড়িতে গিয়েছে, যে আমাদের ফ্যামিলিটা দেখে পছন্দ হয়েছে। পরে এর ভিতরে মনে করেন যে কথাবার্তার পুরো ফাইনাল, বিয়ের হবার যে ওদের বাড়িতে যেতে বলছে। পরে আমি নাকফুল একটা দোকানে নাকফুল কিনছি। অনেকগুলো মেয়ে আছে যারা টাকার পিছনে করে, যে অনেকগুলো ছেলে, কিন্তু আমি ওকে অনেকভাবে প্রতি ঈদে, রোজার ঈদে বা টাকা দিতে চাইছি, 5,000 3,000 করে টাকা দিতে চাইছি যে তুমি কিছু খরচ করো, কিন্তু 1 টাকাও আমার কাছে নেয় নাই। তো এর ভিতরে অনেক কথা বলছে যে আমাকে অনেক লাভ করে, আমাকে অনেক করে। পরে বলছে যে ওই বিয়ের বিষয়টাও নিয়ে আমি তো ওদের বাড়িতে যাবো যেদিন। এর ভিতরে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়েছিল। ও যেদিন ওদের বাড়িতে যাবো সেই দিনই ওর সাথে আমার দেখা। এর ভিতরে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতাম, আর স্কুলে আমার ডিউটি ছিল, স্কুল ডিউটি। পরে ওই স্কুলে দেখা হতো। পরে একদিন করে কথা বলতে বলতে ও একটা লাভ লেটার দিয়েছিল আমাকে, অনেক কিছু লেখা ছিল। পরে ওগুলো পড়ার পরের দিন আমি গেছি, গিয়ে আমার ফোন নাম্বার দিয়ে দিছি, ওই যেদিন দেখা করবো ওদের বাড়িতে যাব। এর ভিতরে আমার আব্বু আম্মুকে নিয়ে আসি, ওদের বাড়িতে যাব। পরে ঠিক আছে ওদের বাড়িতে গেছি, আমি ওর সাথে দেখা করে নাম্বারটা দিয়ে আমি পরের দিন ওদের বাড়িতে গিয়েছি সকালবেলায়। 3 দিন ছিলাম। পরে নাকফুল পড়াই দিয়ে সিদ্ধান্ত হয়ে গেছে যে আমাদের বিয়ে পুরো ফাইনাল। ফ্যামিলি থেকে সিদ্ধান্ত হয়েছে? হ্যাঁ, 2 ফ্যামিলি থেকে সিদ্ধান্ত হয়ে গেছে, কথাবার্তা ফাইনাল হয়ে গেছে। তখন আমি চিন্তা করছি যে আমি এর ভিতরে কিন্তু এই মেয়ের সাথে যার সাথে আমার কথা বলি, আমি চিন্তা করছি যে ওর সাথে করলাম, কদিন এর সাথে টাইম পাস করি। এরকম ভাবে চিন্তা ভাবনা করে আমি ওর সাথে সম্পর্ক করলাম। করে যেদিন ওদের বাড়িতে নাকফুল দিয়ে চলে আসি, আসার পরে 1 সপ্তাহ পরে আমি ওই রাস্তা দিয়ে ঘুরতাম, হাত দিয়ে, মানে ওর সাথে দেখা ঘুরছি। কিন্তু ওর মেয়ের বড় বোন আর এই মেয়ে যে বোন আছে সেটা আমাকে দেখছে রাস্তায়, অনেকেই দেখছে, দেখে বলছে, শাশুড়িকে বলছে ছেলেদের মেয়েদের নিয়ে ঘুরতে চেয়েছে। পরে আমি বিয়ে করি না, আমাকে বিশ্বাস করে না। পরে ঠিক আছে, বিয়ে যখন আমাদের পরীক্ষার পরে আমার বিয়ে হওয়ার কথা ছিল, একদিন শুক্রবারের দিন আমার বন্ধু বান্ধব বলতেছে যে আমরা তো দেখবো ওকে। কিন্তু এর ভিতরেই ওর সাথে যখন শুক্রবার দিন আনবো সেদিন আমি ডিউটি করতে গেছিলাম। ডিউটি শেষ করেছি, জামা কাপড় ধুয়েছি, ওকে ফোন দিয়েছি আমার বাসায় চলে আসো। পরে আমার কথা মতো বাসায় আসে। বাসায় আসার পরে আমিও 5 মিনিট বসি, আসার পরে ও আমার পাশে বসে আছে, আমি ওর পাশে সাইডে শুয়ে আছি। এর ভিতরে মানে কে কোনো খবর দিয়েছে আন্টিকে, আপনার হবু শাশুড়িকে। পরে হঠাৎ করে উনি দিকে আমার সামনে আসে, এসে দেখে অবস্থা, আমি ওর সাথে বসে কথা বলতেছি। এটা দেখে আমি তো এটা দেখে অনেক ভয়, আমি যদি জানলা থাকতো আমি নিশ্চয় জানলা দিয়ে দৌড়ে পালা যেতাম। এরম পরে উনিকে দেখছে, আমি তো তারপরেও আমি তো এদিক থেকে মনে করেন যে যেটা বলবো না, যে কথা বলো সেটা বলে আমাকে বাই করে দিয়েছি। দিয়ে আন্টিকে পায়ে ধরা শুরু করতে, বন্ধু কয়েকটা নিয়ে যে আন্টি আমি ভুল হয়ে গেছে, আমি এমন ভুল আর করবো না, যে মাফ করে দেন।
ঠিক আছে মাফ করবেন, উনি বলতেছে যে নিজের চোখে দেখছি এটা করছি, আমি বলছি, মাফ করে দেন না, ভুল যেটা করে বলছি সেটা তো আর এখন না, মাফ করে দেন। ও মেয়েকে যে আমাকে মাফ ভুল হয়ে গেছে, কত করে যে অনুরোধ করছি আর জীবনে কতবার যে অনুরোধ করছি সে নিজেও আমি করতে পারবো না, হিসেবের বাইরে। পায়ে হাত পায়ে ধরা বলেন, কান্দাকারি করা, বাবা মাকে ফোন দিয়ে করা, সব কিছু করতেছি কিন্তু কোনো কাজই হচ্ছে না। পরে আস্তে আস্তে যখন এখন আমি তখন সমান প্রতিদিন যাই, প্রতিদিন ওকে ফোন দেয় আর প্রতিদিন মেয়ের মার কাছে গিয়ে মাপ চাই, কিন্তু কোনোভাবে করে যে আমার বন্ধু বান্ধব বাবা মা সবাই গিয়ে বলতেছে যে মাপ ভুল হয়ে গেছে আর মাফ করে দেন শেষবারের মতন। ওকে বোঝানোর চেষ্টা করেছি যে আমি সত্যি কথা বলতে আমি তোমাকে ভালোবাসি, ওই তোমাকে ছাড়া অন্য কাউকে করার চিন্তা ভাবনা ছিল না আমার, তুমি করে দাও, ভুল টুল করে দিয়ে আমাকে আবার নতুন করে এসব বাদ দিয়ে নতুন করে জীবন শুরু করো। তো ওর এক কথা দু কথা ওই অনেক গালাগালি করে, যে মেয়ে আমাকে আমনি করে ছাড়া কথা বলতো না, সে আমাকে অনেক বাজে বাজে কথা বলছে, যা অনেক কষ্ট লাগে। পরে আস্তে আস্তে যখন এখন বাবা মাকে তো ফোন দিতেই আছে কিন্তু কোনো আসতে, তো পরে দেখলাম যে না, কতবার অনুরোধ পায়ে ধরা করা সব কিছু করছি কিন্তু কোনো কাজ। পরে এখন চিন্তা করে দেখলাম যে আমি মরে যাব। পরে ফাঁসি দিয়ে করবো, গোলায় এদের ফ্যানের সাথে গামছা লাগাই গোলায় টোলায় দেবো, এরকম চিন্তা ভাবনা করে দিয়ে পরে অনেক কষ্ট লাগতেছে ওর জন্য, ওর কথা মনে পড়তেছে, খুব কষ্ট লাগতেছে। পরে এর ভিতর তো বন্ধু বান্ধব আমাকে অনেক সাপোর্ট করছে, অনেক আমি মরে যাবো এরকম সিদ্ধান্তই নিয়ে নিয়েছিলাম, কিন্তু যখন না বোঝাতে পারতাম, আমি জীবনে এতবার অনুরোধ করেছি, কতবার অনুরোধ করেছি আমি নিজেও করবো না, কিন্তু কোনো রকম মানাতে পারলাম না। পরে এখন আস্তে আস্তে সিদ্ধান্ত করছি আমি ভালো হয়ে যাব আর নামাজ কালাম পড়বো। পরে অনেক এর ভিতরে কিন্তু ফোন দিতে, আমি প্রতিদিনই কিন্তু ওকে ফোন দেই, কিন্তু আমার ফোন ব্লক লিস্টের ভিতরে ব্লক করে রেখে দিয়েছি, কত নাম্বারতে ফোন দেয় কিন্তু ফোন ধরে না, যার এটা আমার কণ্ঠ বালি পর ব্লক করে রেখে দেয়। কিন্তু এই হলো এই অবস্থা। এখন নামাজ কালাম পড়ে আর ভালো হয়ে যাচ্ছে চাচ্ছি। এখন অনেক জীবনে অনেক পাগলামি করছি, কিন্তু সত্যবার এর মতন কখনো কাউকে ভালোবাসতে পারবো না আশা করে জানি, আর অনেক লাভ করে ওকে। তার মানে এই বিয়েটা আপনার হওয়ার কথা ছিল, আপনার বিয়েটা ভেঙে গেছে, ভালো হয়েছে, আমি মনে করি একটু ভালো হয়েছে, এটা আপনার একটা শিক্ষা হয়েছে, শিক্ষাটা আল্লাহ আপনাকে একদম পারফেক্ট টাইমে দিয়েছে, এটা হচ্ছে বিষয়। বিয়ের পরে যদি এটা হতো সেটা আরো বড় বিপজ্জনক হতো। তবে আমি আপনাকে একটা জিনিস সাজেশন দিব, এবং আজকে পুরো গল্পটাই যতটুকু শুনলাম অল্প করে, খুব স্ক্যাটারলি শুনেছি, খুব বেশি গুছিয়ে শোনার আমার ধৈর্যও হয়নি এই গল্পটা। তার পেছনে দুটো কারণ আছে। একটা হচ্ছে যে এই গল্পটা যত কিছু গল্পই হোক না কেন একটা বহুগামিতার গল্প, একজন মানুষ আপনি কিন্তু বিভিন্ন মেয়ের সঙ্গে সম্পর্ক, এটাকে সাইকিয়াট্রিস্টরা যেটা বলবেন বা সাইকোলজির ভাষায় যদি কোনো কিছু বলা হয়, এটা একটা বিপদগামী সম্পর্ক, এবং এটা এক ধরনের ডিসঅর্ডার, এটা এক ধরনের মেন্টাল ডিসঅর্ডার। খুব স্বাভাবিকভাবেই আমাদের সমাজে বা আমাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী এই ধরনের সম্পর্ক নিষিদ্ধ, কিন্তু এটা আপনার জীবনে আছে, কিন্তু শুধু আপনার জীবনে না, এটা অসংখ্য মানুষের জীবনে এখন আছে। এখন এটা থেকে আপনি তো চান এটা থেকে বেরোতে, রাইট? কিন্তু বেরোতে পারেন না, হ্যাঁ। আমি বলছি এই কারণে আপনার জন্য গুরুত্বপূর্ণ, কারণ আপনার বয়স খুব বেশি না, কত বলছিলেন একটু আগে? 24 বছর বয়সে আপনি এখনো বিয়ের সাথে করেননি। বিয়ের পরে যদি এই ধরনের প্রবলেমগুলো থেকে যায়, সেক্ষেত্রে সংসার জীবনে ভয়ঙ্কর রকমের প্রবলেম হয় এবং সেটা ডিজাস্টার। যেহেতু আপনি বিয়ে শাদী করেননি, সুতরাং আপনাকে চিন্তা করতে হবে আগে আপনাকে এই জায়গা থেকে কিভাবে কিওর হওয়া যায়, কিভাবে এখান থেকে বের হওয়া যায়। দুটো জিনিস খুব 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 গুরুত্বপূর্ণ। প্রথমত সদিচ্ছা, নিজের ইচ্ছাটা লাগবে, এবং আল্লাহর উপর তাওয়াফ করে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী চলতে হবে। ধর্মজ্ঞান এ ব্যাপারে খুবই জরুরি, নাম্বার 1। অ্যান্ড নাম্বার টু হচ্ছে আপনি একজন সাইকিয়াট্রিস্টের কাছে যান, মনোবিজ্ঞানীর কাছে যান, মনোবিজ্ঞানী বা ডাক্তার। আপনি যেহেতু নিজে পয়সা রোজগার করেন, 200-500 টাকা ভিজিট দিয়ে একজন ডাক্তারের কাছে যাওয়া এটা তেমন কোনো ডিফিকাল্ট কোনো কিছু না আপনার জন্য। আপনার এলাকার লোক ডাক্তারের কাছে যান, গিয়ে ওনাকে প্রবলেমগুলো খুলে বলেন যে আমি কেন একজন মানুষে আমি স্থিতি হতে পারি না, যে কোনো একটা সুন্দর মেয়ে দেখলে আমি তার প্রতি ফল ইন হয়ে যাই, এটা থেকে বের হওয়ার উপায়টা কি সে আপনাকে বোঝাবে, খুব সুন্দর করে বোঝাবে। এবং এই ফল ইন হওয়ার যে আপনি সুযোগটা নিতে পারেন, তার পিছনের কারণটা হচ্ছে আপনার চেহারা। আপনাকে দেখে কেউ মনে করবে না আপনি গাড়ি চালান, আপনাকে দেখে কেউ মনে করবেন না যে আপনি লেখাপড়া বেশি দূর করেন নাই। আপনি এটাকে সুযোগ হিসেবে নিয়েছেন, সুযোগ হিসেবে নিয়ে আপনি খুব সহজেই একটা মেয়ের কাছে জায়গা তৈরি করতে পারেন। এবং এই জায়গাটা তৈরি করাটা যেহেতু আপনি সুযোগ হিসেবে নিয়েছেন, সুতরাং আপনি যেহেতু এক্সেসটা পান, আপনি ইজিলি এটাকে এক্সারসাইজ করছেন, এবং যেটা আপনার জীবনে বিপদ হয়ে দেখা দিয়েছে। ভালো হয়েছে বিয়ে ভেঙে গেছে, বিয়ের পরে যদি ধরা পড়তো তাহলে আরও বিপদ হতো। তবে এটা থেকে যদি আপনি শিক্ষা না নেন, তাহলে আপনার জীবনে বিপদ অবিসম্ভাবী এবং আসবেই আসবে, এ ব্যাপারে নিশ্চিত থাকেন আপনি। প্রিয় শ্রোতা, আমরা সবসময় যে কথাটা বলি যে একজনের ভুল 1000 জনের শিক্ষা হোক। এই যে গল্পটা উনি বললো এখানে, খুব ভেঙে চুরে বলেছে, খুব বেশি গোছানো না। এই গল্প থেকে আমরা কি শিখব? এই গল্প থেকে পরিণতি জায়গাটা তেমন একটা শক্ত না, কিন্তু এই ধরনের গল্প একটা মানুষের জীবনকে হেল করে দেয়, একটা মানুষের জীবনকে নরক বানিয়ে দেয়। ওকে প্রিয় শ্রোতা, আমরা এখানেই শেষ করছি ইব্রাহিমের জীবনের সিক্রেটস। তবে আমাদের অনুষ্ঠান শেষ হচ্ছে না, আমরা আরেকজনকে সুযোগ দেব একটু পরেই। আমার নাম মোহাম্মদ রায়হান। বয়স কত? 22 বছর। জন্ম জেলা কোথায়? জন্ম ঢাকাতেই। ঢাকাতেই আপনি বেড়ে উঠেছেন, ঠিক আছে।
এখানে একটা বিষয় বলে রাখি, অনেকগুলো বিষয় আজকে এখানে আমরা হাইড করব। মূল গল্পটা এবং যেভাবে উপস্থাপন করলে আপনাদের বুঝতে সব সুবিধা হয় সেভাবেই আমরা করব। আমাদের গল্পের মূল বিষয়বস্তুটাই সবসময় অনুষ্ঠানে ফোকাসড থাকে, আজকেও তাই হবে। তবে সচেতনভাবেই আমরা চেষ্টা করব যাতে করে ওর পরিচয় কোনোভাবে রিভিল না হয়। সুতরাং সেদিক থেকে আমরা অনেক কিছুই আজকে ওর পরিচয়ের জায়গাগুলো হাইড করব এবং সেটা আমরা বলেই নিচ্ছি, এবং সেটা কেন করছি সেটা আপনারা বুঝতেই পারবেন, গল্পটা শুনলেই বুঝতে পারবেন। তো রায়হান, আমরা শুরু করি যেখান থেকে আপনি বলতে চান। প্রথমে ব্যাকগ্রাউন্ডে থাকি, তারপরে অপরাধের ধরন এবং তারপর পরিণতি। জি। জি আমার মানে ফ্যামিলিটা অনেক ভালো, একটু ধার্মিক ফ্যামিলি ছিল। জি। ওই ফ্যামিলিতে আমি জন্মগ্রহণ করি। কয় ভাই কয় বোন? আমরা 2 ভাই 1 বোন। 2 ভাই 1 বোন। আপনি কি বড় সবার? জি, আমি সবার বড়। হ্যাঁ। তারপর প্রথম আর কি আমাকে প্রথম মাদ্রাসা বা মানে আমার এডুকেশন লেভেল থেকে আর কি শুরু করতে জি শিওর, নিজের মতো করে করেন। আমাকে প্রথমত মাদ্রাসায় ভর্তি করানো হয় ক্লাস 1, 2, 3 এরকম পড়ার পরে। তারপর আমাকে হেফজখানায় দেওয়া হয় কোরআনের হাফিজ করার জন্য। জি কোরআনের। তারপর হেফজ শেষ করার পরে, হেফজ শেষ করতে প্রায় 3 বছর মতো লেগেছিল। হেফজ শেষ করার পরে আমি মানে হেফজর মাঝখানে আমি 5-এ পরীক্ষা দিই। 5-এ পরীক্ষা দেওয়ার সময় তখন বাসায় ছিলাম। বাসায় ওই সময় আর কি আমি একটা ফেসবুক আইডি ছিল। তারপর আবার হেফজখানায় চলে যাই। হেফজখানায় হেফজ শেষ হয়। হওয়ার পরে তারপর আমি মানে হেফজখানা থেকে বের হই একবারে পরিপূর্ণ হয়ে। কত বছর লাগে আপনার কমপ্লিট করতে? 3 বছর। 3 বছর লাগে। ওকে। তারপর বের হওয়ার পরে তারপর আর কি আমি ওই সময় আমার হেফজখানায় থাকতে আর কি আমার জীবনটা এরকম ছিল যে আমি দুনিয়া সম্পর্কে বা আশেপাশে কি নাকি এইগুলো সম্পর্কে আর কি জানতাম না আমি। ঠিক আছে, এভরিথিং মানে যা ছিল মানে আশেপাশে কিছুই জানতাম না যে এরকম হতে পারে দুনিয়া, বা এরকম একটা বন্দি জীবনের মতো আর কি। ওইখান থেকে বের হই। বের হওয়ার পরে তারপর এরকম আমাদের এলাকায় একটা এলাকা থেকে একটু দূরে একটা মেয়েকে আমার পছন্দ হয়। মানে মেয়েকে পছন্দ হয়, কিন্তু এই অনুভূতিটা যে কিসের অনুভূতি বা এগুলা আর কি আমার ওরকম ধারণা ছিল না। যাই হোক পছন্দ হয়। পরে মেয়েটা ছিল আবার ওইখানকার একটা বড় নেতা আর কি, নেতার মেয়ে। আচ্ছা, আপনি মাদ্রাসা থাকা অবস্থায় এটা? না, মাদ্রাসা থেকে বের হওয়ার পরে। তখন আপনি ওই সময় আমি মাদ্রাসায় পড়তাম। আচ্ছা, মানে আলিয়া মাদ্রাসায় আর কি। ও, তখন আপনি আলিয়া মাদ্রাসায় পড়ছেন? আচ্ছা, ক্লাস 6-এ। ওকে। তারপর এরকম পছন্দ হওয়ার পরে আমি মানে এটা আর কি তার কাছে প্রকাশ করব কিভাবে যে তাকে পছন্দ, বা এরকম কিছু আমি আর কি সিদ্ধান্ত নিতে পারছি কিভাবে আর কি প্রকাশ করব। তারপর যাই হোক কোন এক ব্যবস্থা করে তারপর ওর সামনে যাই আর কি। ওর বের হওয়ার পরে যাই। তারপর যে কিভাবে যে প্রপোজ করতে হয় বা নিজের অনুভূতিটা উপস্থাপন করতে হয় এটা আর কি আমি বুঝতাম না। তারপর আমি নিজের মতো করে উপস্থাপন করি আর কি। তখন আপনার বয়স কত? তখন আমার বয়স 13-14 এরকম। 13-14। আর মেয়েটার বয়স? মেয়েটার বয়সও এরকম। তো মেয়েটার সঙ্গে আপনার পরিচয়টা কি একই এলাকায় থাকতেন না? একই এলাকায় থাকেন না, একই স্কুলে? এলাকার মানে একটু দূরে, যেখানে আমি সবসময় চলাফেরা করতাম বা খেলাধুলা করতাম। দেখা সাক্ষাৎ হতো? হ্যাঁ, দেখা সাক্ষাৎ হতো, কিন্তু কথা হতো না। আচ্ছা। তারপর এরকম যখন আর কি আমি তাকে করি, প্রপোজ করি বা এরকম, তখন আমার বয়স প্রায় 15 মতো আর কি। তখন এরকম প্রপোজ করার পরে তার আব্বুর কাছে আর কি এই জিনিসটা বিচার দেয় যে আব্বু তো প্রভাবশালী একজন নেতা ছিল। বিচার দেওয়ার পরে তার আব্বু আর কি আমাকে মারধর করে আর কি, তার ছেলেদের দিয়ে শারীরিক টর্চার করে এরকম। পরে আমি এই সুযোগটা হতে দিই না যাতে আমার বাসায় বিচার যায় এই সব বিষয়ে, এরকম কিছু আমি করতে দিইনি। তারপর যখন আমি আর কি এরকম আমাকে মারধর করে, তখন আমার খুব খারাপ লাগলো যে আমার দুর্বলতা কোথায়, যে আমাকে কেন মারলো। ঠিক আছে, তারপর যখন দেখলাম যে না আমার এরকম ফ্রেন্ড সার্কেল নাই, যদি আমার ফ্রেন্ড সার্কেল থাকলে হয়তো যে ছেলেদেরকে দিয়া মার দেওয়া হয়েছে বা এরকম তাদেরকে হয়তো তারা প্রতিরোধ করতো বা এরকম কিছু। হ্যাঁ, এছাড়া আমার মনে হলো যে আমি যদি ওই যে তিনি যে দলের নেতা ছিল আর কি, ওই দলে যদি আমি যোগদান করতাম বা ওরকম যদি আমার কোনো পজিশন থাকতো, তখন হয়তো জিনিসটা মেনে নিত বা এরকম। যাই হোক, এরকম চিন্তা ভাবনা আসার পরে তারপর আমি চিন্তা করলাম যে না আমার কিছু বন্ধু দরকার, বা আমি ওইখানে সম্পৃক্ত হব, যে রাজনীতির সাথে বা ছাত্র সংগঠন যেটা আছে ওইটার সাথে সম্পৃক্ত হব। তারপর এরকম ভাবে দিন গেল। তারপর একদিন আমার একটা হেফজখানার ফ্রেন্ড আর কি, সে বলল যে একটা মিটিং আছে চলো। আমি বললাম কিসের মিটিং? বললো যে শাহবাগের ওদিকে একটা মিটিং আছে, তুমি চলো। হ্যাঁ, ওইখানে বিরিয়ানি টিরিয়ানি এরকম টাকা পয়সা এরকম দেয়। আমি চিন্তা করলাম যে ঠিক আছে চলো। গেলাম, যাওয়ার পরে
মিটিং হইলো আর কি, অনেক নেতারা আসলো আর কি, দেখলাম এগুলা। তারপর ওইখানে আমার কিছু ভাইয়ের সাথে পরিচয় হয়, আমার নাম্বার রাখে, তারপর তাদের সাথে ভালো পরিচয় হয়, বললো যে ফোন দিতে বা তারাও ফোন দিতে, এরকম মানে তাদের সাথে অনেক ভালো একটা পরিচয় হতে থাকে আর কি। তারপর এরকম আস্তে আস্তে ওইখানে থাকতে থাকতে আর কি অনেকের সাথে পরিচিত হয় আর কি। আর তারা ছিল আমার এলাকার আশেপাশেরই, আমি যেখানে থাকতাম ওইখানকার আশেপাশের ছেলেরাই ছিল। তারাও যাইতো, আমিও যাইতাম, এরকম যাইতে যাইতে আর কি পরিচয় হয়। এরকম আমি আবার ওই সময় স্মোক বা এরকম কোন নেশার যে প্রথম ধাপটা স্মোক, ওইখানেও ওটাও করতাম না। আচ্ছা, ঠিক আছে। তারপর ওইখানে যাওয়ার পরে আস্তে আস্তে যখন আমি যাদের সাথে মিশা শুরু করলাম, ওই ইয়ারা আর কি, ওই ছেলেরা, তারা আবার স্মোক করতো। আমি এগুলা দেখতাম, কিন্তু প্রথম এগুলা ভালো লাগতো না, কিন্তু আমি মানে আবিষ্কার করার চেষ্টা করলাম যারা এটার মধ্যে কি মজাটা পায়, যায় এত টাকা খরচ করে। পরে আমিও বললাম যে আচ্ছা ঠিক আছে, আমারে একটু দে, আমি একটু ট্রাই করি, একজনকে বললাম। পরে বললো যে, প্রথমে নিষেধ করলো যে না, পরে আরেকজন বললো যে না, দেখুক ও কেমন লাগে। পরে প্রথম যখন এরকম ইয়াটা মানে সিগারেটটা টান দিলাম, তখন আর কি আমার মানে কাশি আসলো, বা প্রথম অনুভূতির যেটা আর কি, মানে ওটা নিতে পারলাম না। পরে চিন্তা করলাম যে না, ভালো লাগে না। পরে এর মধ্যে আবার আর কি আমি প্রচুর পরিমাণে হিন্দি মুভি বা এইসব দেখতাম। আমার ওই সময় যেহেতু আমার ব্রেনটা ওই সময় ক্লিয়ার ছিল, ওই সময় আমার ধ্যান ধারণা এরকম হয়েছিল যে না, একটা মেয়ে যখন প্রেমে ছেঁকা দেয় বা এরকম যখন একটা মেয়ে ছেড়ে চলে যায়, তখন হয়তো নেশা করতে হয়, মদ খেতে হয়, এরকম একটা ধ্যান ধারণা হয়ে গেল। যে যেমন আর কি আমাদের বাংলাদেশে হয় কিনা, বা হিন্দি মুভি যেগুলো আছে এগুলোর মধ্যে আমরা দেখি যে এরকম ছেড়ে গেলে আর কি মাদক নেয়, মানে মদ নেয়, তার মদ খায়, এরকম আর কি। আমার ধ্যান ধারণা আমাকে তো এরকম ছেড়ে চলে গেল, হ্যাঁ, বা আমাকে এরকম ইয়া করলো, আমার অ্যাকসেপ্ট করলো না আমার প্রপোজটা, তাহলে হয়তো আমার এরকম করা উচিত। আপনার প্রপোজটা অ্যাকসেপ্ট করে নাই মেয়েটা? না, এই কারণে হয়তো আমার ধারণাটা এরকম ছিল যে হয়তো এরকম করা লাগে। এই কারণে আমি বললাম যে ঠিক, আমি চিন্তা করলাম যে না, আমি সিগারেট খাবো, এরকম করব, ঠিক আছে। তারপর ওই যে ওরকম প্রথম খাইলাম, খাওয়ার পরে ওরকম ভালো লাগতো না যে কি জিনিস এগুলা। তারপর আস্তে আস্তে ওদের সাথে মিশতে মিশতে জিনিসটা কন্টিনিউ হয়ে গেল। আস্তে আস্তে এটা আমি ইয়ে করলাম, অ্যাডজাস্ট করে নিলাম। তারপর কন্টিনিউ হয়ে গেল, প্রতিদিন খাইতাম। পরে দেখতাম যে আমাকে বসায় রেখে ওরা জানি একটা মানে চিপা গুলি আছে না, এইসব জায়গায় যাইতো। হ্যাঁ, যাওয়ার পরে দেখতাম যে ওইখানে সিগারেটই খাইতো। আমি বললাম যে আচ্ছা, আমার সাথে খা, বা ওইখানে দূরে যায় খা, সমস্যা কি? পরে কয় যে না, এটা সিগারেট না, এটা অন্য একটা জিনিস। পরে আমি চিন্তা করলাম একই দেখতে, আবার এটা আবার কি জিনিস হইতে পারে, ঠিক আছে। তারপর আমিও একদিন গেলাম যে চল, তোরা কই যাস? পরে কয় না, তুই এটা নিতে পারবি না। আমি কি, জিনিসটা কি বল? পরে কয় এটা হলো গাঁজা। মানে ওরা আর কি বলতো আর কি, উইড বলতো, বা এরকম অনেকে অনেক কথা বলে আর কি। এটার কথা বললো যে এটা গাঁজা আর কি। তারপর আমি বললাম এটা আবার কি জিনিস? পরে ওরা বললো যে হ্যাঁ, তুই দূরে যা, আমরা এটা খায় আসতেছি। পরে আমি বললাম যে না, আমার একটু দে, আমি একটু খাই দিই। পরে বললো যে না না না, পরে নিষেধ করে দিল আর কি। পরে একদিন আমরা নারায়ণগঞ্জের দিয়ে গেলাম, নারায়ণগঞ্জের ওইখানে যাওয়ার পরে ওইখানে আর কি অনেক ছেলেরা ছিল, অনেক বড় ভাইরা ছিল। তারপর দেখি যে একটা পুরাতন ঘর, ওইখানে সবাই ওরকম সিগারেটের মধ্যে ওইটা আর কি খাইতেছে। আমি তো বুঝলাম যে এটা কি আসলে। পরে আমাকেও একটা দিল, পরে আমি খাইলাম। খাওয়ার পরে দেখলাম যে এরকম খুবই খারাপ, মানে মাথা টাথা সব ঘুরাইতেছে, এরকম একটা অবস্থা, এরকম একটা সিচুয়েশন। তারপরে এরকম ওই গাঁজাটাও আর কি শুরু হয়ে গেল যে না, ভালোই তো লাগে, হ্যাঁ কেমন। পরে আবার এটা খাইলে আবার খিদে লাগে, এরকম আস্তে আস্তে এটাও শুরু হয়ে গেল গাঁজা। তারপর এইভাবে ওরা আর কি গাঁজাও খাইতো, ইয়াবাও খাইতো। পরে দেখলাম যে আগুন দিয়ে কি জানি করে, ওইখানেও সম্পৃক্ত হয়ে গেলাম আস্তে আস্তে ওইরকম ভাবে। হ্যাঁ, এরকম হইতো ওই সময় আর কি। আমরা যে করতাম, মিটিং এ যাইতাম, ওইখানে টাকা পয়সা হইতো, তো ওইখান থেকে আর কি আমাদের হয়ে যেত, আর এক্সট্রা টাকা লাগতো না। তারপর এক্সট্রা ভাবে ওরকম কিছুই লাগতো না, ওইখানে বড় ভাইরাও দিত মাঝে মধ্যে, ঠিক আছে। এরকম ভাবে চলার পরে এক সময় আর কি তাদের কাছ থেকে আমরা কোনো এক কারণে বিচ্ছিন্ন হয়ে গেলাম। যেই ইয়ার সাথে ছিলাম আর কি, ওইখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, আমরা কয়েকজন হওয়ার পরে। তারপর এখন আমাদের টাকার সংকট দেখা দিল, যে এখন আমরা টাকা জোগাড় করব কিভাবে। আমরা পুরোপুরি ইনভলভ হয়ে গেছি আর কি, গাঁজা ইয়াবার প্রতি পুরোপুরি ইনভলভ হয়ে গেছি।
এখন আমাদের তো টাকার দরকার, কিভাবে টাকাটা জোগাড় করব। তারপর চিন্তা করতে লাগলাম যে কিভাবে। পরে একজন বলল যে আমি আজকে খাওয়াবো, মানে একটা দিন ডেট এরকম ভাগ করে দিলাম, আমি আজকে খাওয়াবো। ওই সময় আর কি দোনোটাই হইতো, গাঁজাই আবার দোনোটাই হইতো, বলেন একবারে কম কম আর কি ওই সময়। তবুও একটা অ্যাডিকশন ছিল আর কি। তারপর এরকম একজন বলল যে আমি এরকম ভাবে জোগাড় করছি। আমি বললাম কি, মানে একজন আর কি নিয়ে আসলো টাকা। পরে আমি বললাম যে কেমনে জোগাড় হলো। পরে যে আমার আব্বু এরকম টাকা রাখছিল অমুক জায়গায়, আমি ওইখান থেকে নিয়ে আসছি না বললাম। পরে এখন এরকম সবাই এরকম করা শুরু করলো, যে এরকম বাসা থেকে নেওয়া শুরু করলো। পরে আমি ওইরকম ভাবে ট্রাই করতাম নেওয়ার ট্রাই করতাম না, কিন্তু এক সময় একটা সিচুয়েশন আসলো যে এখন আমারও নিতে হবে। ওরা যেরকম ভাবে বাসা থেকে নেয় না বইলা বা বইলাও যেরকম ভাবে নেয় আমারও নেওয়া লাগবে। তারপর আমি নেওয়া শুরু করলাম, বাসা থেকে নিতাম, মানে এমন ভাবে নিতাম যে মানে যেগুলা গোনা টাকা সেগুলা নিতাম না। গোনা টাকা দেখলে বোঝা যায় একটু ভাঁজ করে রাখা হয়, আর যেগুলা গোনা টাকা না ওইখান থেকে নিতাম, যেগুলো আর কি গোনা টাকা না ওইখান থেকে নিতাম। আর বাসার ফ্যামিলিকে বুঝতেও না যে ওইখান থেকে টাকা সরানো হয়েছে, এরকম যাতে একটা আবার যে একটা ট্যাবলেট বা 2টা ট্যাবলেট পাওয়া যায়, এরকম ওইরকম পরিমাণে টাকা নিতাম। নেওয়ার পরে এভাবে দিনকাল চলার পরে অন্য সবাই যারা ছিল তারা আর কি এরকম আস্তে আস্তে এক একজন আর কি বাসায় এরকম ধরে খেয়ে গেল যে ওরা টাকা নেয়। তখন আপনি কোন ক্লাসে? তখন আমি সম্ভবত ক্লাস 7 শেষের দিকে। তখন এরকম ওরা আর কি এক একজন করে আস্তে আস্তে ধরা খেলো যে ওরা টাকা নেয়। এখন আর কি টাকা ওদের নজরের সামনে রাখে না, দূরে রাখে, লুকিয়ে রাখে। এখন কেউ টাকা নিতে পারতেছে না। আমি পারতাম ওই সময়, কোনো এক কারণে হয়তো আমারও নেওয়া হয় নাই, মানে ফ্যামিলিগত কিছু কারণে। তবে জানতো না যে আমি নিতাম, কোনো এক কারণে নেওয়া হয়নি। বা হয়তো এরকম হইতে পারে যে তারা টের পাইছে আর কি যে টাকা এখান থেকে সরানো হয়, কেউ বা আমি সরাই বা কেউ একজন সরাই বা এরকম একটা কিছু টের পাওয়ার কারণে আমারও এই জিনিসটা নেওয়া বন্ধ হয়ে গেল, টাকাটা নেওয়া বন্ধ হয়ে গেল। তারপর আমিও টাকা নিতে পারতাম না। এখন আমাদের একবারে খুবই অবস্থা খারাপ। এখন কি করব চিন্তা ভাবনা করতে করতে তারপর চিন্তা করলাম যে আমরা যেহেতু অনেকজনই আছি, প্রায় 7-8 জনের মতো ছিলাম, তারপর আমরা চাইলেই এটা সংগ্রহ করতে পারি। এখন কিভাবে সংগ্রহ করব? এখন আমাদের ব্রেনে আসলো যে আমরা মানে ফিটিং দিব বা ছিনতাই আর কি, যে ছিনতাই যেটা বলে যে একজন লোক যাইতেছে অন্ধকার বা রাত্রের দিকে কেউ যাইতেছে, তারে অস্ত্র দেখা এরকম টাকা পয়সা বা মোবাইল যা আছে এগুলো নিব, এরকম চিন্তা ভাবনা করলাম। প্রথম দিন এরকম ওইখানে যে মেইন রোডটা ছিল আর কি, ওইখানে আর কি রাতের দিকে মানুষজন এরকম থাকতো না থাকার কারণে ওইখানে দাঁড়াইলে মানে পুলিশও ওই সময় আসতো না আর কি, একবারে নির্জন এলাকার মতো ছিল। মানে ওইখান থেকে মানুষ গেলে তারপর আমরা আর কি এরকম মুখ রুমাল দিয়ে ঢাকা থাকতো, তারপর আর কি আমাদের যাতে কেউ চিনতে না পারে এরকম ভাবে। তারপর আমরা প্রথমে একজনকে ধরলাম, তারপর আমাদের কাছে একটা ছুরি ছিল আর একটা সুইচ গিয়ার ছিল আর কি, ছুরির মতো ওইটা ছিল। ওইটা দেখায় আর কি তার কাছ থেকে কিছু টাকা নেই, আর তার একটা মোবাইল ছিল ওটাও নেই। নেওয়ার পরে এইভাবে আর কি আমাদের ছিনতাইটাও শুরু হয়ে গেল। এখন আমরা এক জায়গায় সব সময় দিতাম না, কারণ এক জায়গায় দিলে হয়তো পরের বার ওই লোকটা আবার আসতে পারে আমাদেরকে ধরতে, এইখান থেকে হয়েছে, এই কারণে বিভিন্ন একটু দূরত্বে যায় বা বিভিন্ন জায়গা দিয়ে নিতাম আর কি। তারপর এরকম ভাবে ছিনতাইটাও শুরু হইতে তারপর খুবই অবস্থা খারাপ, যে আমরা মানে একবারে নিম্ন পর্যায়ে চলে গেছি, যে অনেক খারাপ অবস্থা আর কি আমাদের, যে আমি বাদে আর যারা ছিল আর কি সবাই আর কি এরকম প্রকাশ হয়ে গেছে যে ছেলে নেশা করে। তারপর এরকম যারা ছিল সমাজের মধ্যে তারা একটা মানে নিম্ন স্তর হয়ে গেল, যা ওরা নেশা করে তার আব্বা আম্মা লাঞ্ছিত হইতো সমাজের কাছে, এরকম একটা অবস্থা সবাই। তারপর আমরা তাও চালায় যেতাম, কারণ আমরা তো ওই সময় অ্যাডিক্টিভ ছিলাম, এই কারণে কোনো একভাবে জোগাড় করলেই হইলো, এরকম ভাবে কন্টিনিউ হতো। তারপর এক সময় আমার মধ্যে আর কি আমি যখন এগুলো করতাম তখন ভালো লাগতো, কিন্তু যখন করা শেষ, মানে যখন একটা ইয়াবা খাইতাম বা গাঁজা খাইতাম, যখন খাইতাম তখন নিজের কাছে ভালো লাগতো যে না ভালো লাগতেছে, কিন্তু যখন খাওয়া শেষ বা এটার এফেক্টটা শেষ তখন আবার খারাপ লাগতো যে না এটা কেন করলাম। যখন খাইতাম তখন এটা মনে হইতো না যে না আমি এরকম নেশা করতেছি, কিন্তু যখন খাওয়া শেষ তখন আর কি নিজের অনুশোচনা হইতো, অনুভূতি হইতো আর কেন খাইলাম এটা, নেক্সট টাইম আর খাবো না এরকম হইতো। তারপর এগুলা চলতেই থাকলো। ওই সময় আমি ক্লাস 8 পরীক্ষা দিই,
তারপর আর আমার জিনিসগুলো ছিল কি যে আমি রাত্রে এগুলো করতাম, দিনে লেখাপড়া টিউশনি যা আছে এরকম সব চলতো, কিন্তু রাত্রেবেলা যখন সবাই ঘুমিয়ে যেত আর কি, আমার ফ্যামিলির মধ্যে আর কি সবাই নামাজি ছিল, তো মানে সবাই মানে ঈশার নামাজ পড়া তারপর খাওয়া দাওয়া করে প্রায় 9টা-10টার দিকে সবাই ঘুমিয়ে যেত। পরে আমি আর কি আমার বাসার চাবি আমার কাছে ছিল, তারপর আমি ওই চাবি নিয়ে বাইরে ওদেরকে ফোন দিতাম, পরে রাত্রেই সব কাজ করতাম, ঠিক আছে। এরকম প্রথম এই জিনিস এরকম হইতে তারপর যখন আর কি এরকম আমি রাত্রেবেলায় কাজগুলো করতাম, তখন আর কি ফজর সময় উঠতে পারতাম না। তখন সবাই বলতো যে ও ফজর সময় উঠতে পারে না, কারণ সবাই একই সাথে তো ঘুমায়, কিন্তু রাত্রে কি হয় ঘুমায়। পরে আমি আর কি বলতাম যে আমার শরীর অসুস্থ, হ্যাঁ, বা এরকম খারাপ লাগতেছে, রাত্রেবেলা মাথা ব্যথা ছিল, এই কারণে আমি আর কি ঘুমাইতে পারিনি, কোনো ফজর সময় উঠতে পারি না। এরকম একটু সন্দেহ জাগতো। তখন আমি চিন্তা করলাম যে না, রাত্রে এগুলো করা যাবে, তাহলে বাসায় সন্দেহ হবে, হ্যাঁ, তখন একটা সমস্যা হতে পারে। তারপর রাত্রে আর এরকম করা বন্ধ করে দিলাম, যে যাতে আমি ফজর নামাজ পড়তে সবাই যাতে বুঝতে পারে যে না ঠিক আছে। একটা বিষয় হচ্ছে যে আপনি তো আপনার ফ্যামিলিকে ভয় পেয়ে আপনি এগুলো করছিলেন, যে এগুলো তাদেরকে আমি জানাবো না। জি, কিন্তু আপনি তো পবিত্র কোরআনের হাফেজ, মাশাআল্লাহ। আপনার জায়গা থেকে একটু ফিল হওয়া উচিত ছিল না যে আমি একজন দিনদার আলেম হব, আমার রাস্তাটা 8-10টা মানুষের মতো না, সেখানে আমি কিভাবে এগুলোর সাথে জড়াই যাই? ওই ফিলটা কি হচ্ছিল? জি হচ্ছিল, কিন্তু আপনি স্কেপ করতে পারছিলেন না। এটা হইতো আর কি তখন, যে আমার যখন আর কি এরকম নেশাটা জাগতো তখন এগুলা মাথা থাকতো না, আবার যখন করতাম তখনও মাথা থাকতাম, কিন্তু যখন এটার এফেক্টটা সরে যেত তখন আমার কাছে আফসোস হইতো অনেক, যে কেন এগুলো করতেছি। তারপর এই আফসোস থেকে এক সময় আর কি এরকম কন্টিনিউ হওয়ার পরে তারপর আর কি সবাই আমাদের অবস্থাটা এরকম হয়ে গেল, শুধু আমি বাদে, মানে ওই যারা ছিল আমার বন্ধুরা সবাই আর কি এলাকার মধ্যে নেশাখোর বা এরকম ভাবে সবাই হয়ে গেছে। তারপর যখন আমি আর কি বললাম যে রাত্রেবেলা করতাম না, মানে রাত্রেবেলা বাদ দিয়ে দিছি, যে রাত্রেবেলা এইসব ছিনতাইটিতে এগুলো বাদ, এখন যেমনি হোক সকালবেলা বা এরকম বা স্কুল মানে ক্লাস ফাঁকি দিয়ে তারপর করব। তারপর এখন এরকম একদিন এরকম করতাম, কোনো সমস্যা হতো না, মুখ ঢাকা থাকতো বা কোনো একভাবে নিজেকে হাইড করতাম। কিন্তু এক সময় আমি যে মাদ্রাসায় পড়তাম আর কি, ওই মাদ্রাসার একটা মানে আমার যে ক্লাসে পড়তাম আর কি, 8 পরীক্ষা শেষ, মানে 9-এ থাকতে আমি যে ক্লাসে পড়তাম ওই ক্লাসের ক্যাপ্টেন আর কি, ক্যাপ্টেনটা ভালো ছিল, অনেক ভালো ছিল, সেও কোরআন হাফেজ ছিল। তো সে আর কি আমাকে দেখছে যে আমার এই অবস্থা, যে আমি মানে ওরা যারা ছিল আমার সাথে যে বন্ধু সবাই এক নামে চিনে যে ওরা খারাপ, ঠিক আছে, ওরা একবারে খারাপ মানুষ, ওদের সাথে কারো মিশতে দিত না, মানে ওই এলাকার ছেলে মেয়েদেরকে বলতো যে ওদের সাথে মিশো না। কিন্তু ওই ভাই একদিন আমাকে দেখে ফেলে আর কি, আমার যে ক্লাস ক্যাপ্টেন থাকে ওই ভাইয়া আমাকে দেখে যে আমি ওদের সাথে আছি। পরে ভাইয়া দেখার পরে আমাকে কয়েকদিন ফলো করে যে আমি কি করি, করার পরে এরকম ফলো করে যে আমি কি করি আসলে, তারপর মানে বুঝতে পারে যে আমি আসলে কিরকম। পরে আর কি সে আর কি কল্পনাও করতে পারে না যে আমি এরকম নেশাগ্রস্ত বা এরকম, মানে তার একবারে কল্পনার বাইরে। তারপরে একদিন ক্লাসের পরে আমাকে ডাক দেয় আর কি, ডাক দেওয়ার পরে সে হোস্টেলে থাকতো, তার রুমে নিয়ে যায়। রুমে নিয়ে যাওয়ার পরে তারপর আমাকে উজু করে আসতে বলো, উজু করে আসার পরে তারপর আমার হাতে একটা কোরআন শরীফ দেয়। কোরআন শরীফ দিয়ে বললে যে আপনি তো হাফেজ। আমি বলি জি। পরে বলে যে আমরা জানি এটা, হ্যাঁ, যে আপনি তো হাফেজ, এখন আপনি সত্যি করে বলেন যে আপনি আসলে সারাদিনটা কিরকম ভাবে কাটান। পরে যেহেতু কোরআন শরীফটা হাতে দিছে, আমার তো শ্রদ্ধা সম্মান তো অবশ্যই আছে কোরআন শরীফের প্রতি। তারপর আমি চিন্তা করলাম যে না, আর ভাইটা অনেক ভালো ছিল, তাকে মানে আমার মনে হলো যে তাকে শেয়ার করার মতো কথাগুলা। তারপর তাকে শেয়ার করলাম যে ভাইয়া এরকম আমি তো এরকম একটা নেশার সাথে জড়ায় গেছি, বা আমার সব ডিটেলস বললাম। বলার পরে ভাই আমাকে অনেকভাবে বুঝানোর পরে তারপর মানে সে আর কি আমার যে আমি তাকে বললাম যে আমি আসলে ছাড়তে চাই, কিন্তু ছাড়তে পারতেছি না। মানে যখন আর কি আমার নেশাটা উঠে বা নেশা করতে মন চায়, তখন আমি আসলে এটা ছাড়তে পারি না, মানে আমার করতে মন চায়। আর যখন শেষ হয়ে যায়, মানে এফেক্টটা শেষ হয়ে যায়, তখন আবার আমার অনুশোচনা হয়। তারপর সে বুঝলো যে না, যদিও করি বিন্দু পরিমাণ হয়তো আমার ভিতরে এই অনুভূতিটা আছে যে এটা আমার করা উচিত না। সেই অনুভূতিটাকে কাজে লাগায় সে আমাকে আর কি
অনেক ধরনের উপদেশ দিত। তারপর এরকমভাবে অনেকভাবে বুঝাইতো। তারপর আমার বাসায় বলল, বাসায় আমি সে ভাইটা হাইড করছে যে আমি এরকম, তাই সে ভাইটা বললো যে লেখাপড়ার উন্নতির জন্য আমাকে হোস্টেলে দেওয়া দরকার। ঠিক আছে, আমার আম্মু মানে আমার যেহেতু ক্লাস ক্যাপ্টেন, সবাই আর কি মেনে নিল যে না ঠিক আছে, ওই ছেলেটাও ভালো ছিল আর কি, যে ভাইয়া ভালো ছিল, সবাই মেনে নিল না ঠিক আছে, যেহেতু বলছে যে হোস্টেলে দেওয়া দরকার লেখাপড়া উন্নতির জন্য, ঠিক আছে। পরে ওই ভাইয়ের কথা মতো আমাকে হোস্টেলে দেয়, মাদ্রাসা হোস্টেলে দেয়, সেখানে থেকে লেখাপড়া করি। তারপর সেই ভাইটা আর কি আমাকে সবসময় তার চোখে চোখে রাখতো। আর ওইখান থেকে আমার যে মোবাইল ছিল বা মানে অ্যান্ড্রয়েড সেট এগুলো সব আর কি সরায় নেয়, যে আমি যাতে কারোর সাথে যোগাযোগ না করতে পারি। তারপর এরকমভাবে মানে আমার প্রথম খুবই খারাপ লাগতো, যে করতে মন চাইতো। পরে আর কি তখন ভাইয়া বলতো যে তোমার কি অনেক খারাপ লাগতেছে? আমি বলতাম জি। পরে ভাইয়া আমাকে নিজেই কিনে দিত, যে সিগারেট কিনে দিত, যে এটা খাও, একটা কিনে দিত সারাদিনে, এটা খাও, এটা খেয়ে থাকো, হ্যাঁ, আর অন্য কিছু খাইতে পারবো না। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে প্রথম আর কি শরম পাইতাম যে কেমনে। তারপর প্রথম আর কি প্রথমে 2-3টা করে দিত, তারপর আস্তে আস্তে একটা করে দেয়। একটা করে দিতে দিতে মানে আমি দেখলাম যে না, আস্তে আস্তে আমি এটা ছাড়তে পারতেছি, বা মানে শুধু সিগারেটটা খাইতাম আর কিছু খাইতাম না। বলতে যে শুধু এটা খাও আর অন্য কিছু খাও না। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে দিনে একটা করে সিগারেট খেতাম। খাওয়ার পরে পরে বলে যে না, পরে একদিন বলে যে আর খাইতে পারবো না। পরে আমি বললাম যে কেন? পরে না, আর খেতে পারবো না। পরে তাও খুব খারাপ লাগতো। তারপর এরকম 2-3 দিনে একটা দিত, যে 2-3 দিন হওয়ার পরে একটা দিত। আর এই 2-3 দিন থাকার মানে যখন না খেয়ে থাকতাম তখন আর খাইতেও মন চাইতো না, কি কারণে জানি। তাও এরকম হ্যাঁ। তারপর এরকম 2-3 দিন পর একটা, তারপর 1 সপ্তাহ পর একটা, এরকম ভাবে পরে আস্তে আস্তে সবগুলোই আর কি। পরে আর এখানে আবার জিনিসটা কি ছিল, আমি প্রতিদিন আর কি কোরআন শরীফ পড়তাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম। তারপর যে সে আমাকে আর কি কোরআন শরীফে তাফসির করে শুনাইতো, এরকম ভাবে অনেক ভাবে আমাকে আর কি হেল্প করে ভাইয়া। তারপর এরকম আস্তে আস্তে আমি এগুলা আস্তে আস্তে একবারেই আইসা পড়ি, হ্যাঁ। আর ওইখানে সে ভাইয়া আমাকে সবসময় তার চোখে চোখে রাখতো। আমি কখনো বাইরে হতাম না, হোস্টেল থেকে বের হতে পারতাম না। শুধু হোস্টেল থেকে বের হয়ে মসজিদ থেকে বাসা, মানে হোস্টেল আর কি, এই সব সময় সে নিয়ে যেত, নিয়ে আসতো এরকম। তারপর ভাইয়া আমাকে কিছু শারীরিক এক্সারসাইজ দিছিল আর কি, এগুলা করতাম, মানে ওটা যোগা টাইপের আর কি, এগুলা করতাম আর কি। এগুলো করতে করতে নিজের ভিতরে আর কি যোগা করতাম, এরকম করতে করতে আর কি নিজের ভিতরে একটা মানে মনোবলটা আরো দৃঢ় হয় যে না, আমি এগুলো আর করবোই না। তো হঠাৎ একদিন মানে হোস্টেল ছুটি, মানে মাদ্রাসার ছুটি, হোস্টেল থাকে তো লাভ নেই। তারপর ছুটি মানে বাসায় আসলাম। বাসায় আসার পরে তারপর ওই যে আমার যে আগের বন্ধু বান্ধব ছিল তারা তো আমার সবসময় খুঁজতো যে আমি কই না কই, ওদের সাথে তো কোনো যোগাযোগ নেই। বাসায় আসার পরে তারপর যখন ফোনটা চালু করলাম, কিছুক্ষণ পরে আমার মোবাইলে একটা কল আসলো, হ্যাঁ। তারপর কল আসার পরে তারপর আমি দেখলাম যে পরিচিত নাম্বার, আমার ফ্রেন্ডরা ফোন দিছে। ফোন ধরলাম, ধরার পরে বললো যে কি অবস্থা তোর, তুই কই, এইসব। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, মানে ওরা বললো যে মিট করতে, দেখা করতে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। পরে দেখা করতে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে ওদের খুবই খারাপ অবস্থা। মানে আমি এতদিন যেখানে ছিলাম তখন আর কি আমার জিনিসটা অনুভূতিটা হলো যে আমি কোন লেভেলে মানুষ বা ওরা কোনখানে আর কি, মানে সামাজিক দিক থেকে যে পার্থক্যটা, এটা আমি বুঝতে পারলাম, যে এতদিনে বুঝতে পারছি যে তাদের মধ্যে আর আমাদের মধ্যে যে কি পার্থক্যটা, ঠিক আছে। তারপর দেখলাম যে ওরা কিরকম একটা অবস্থা। তারপর ওদেরকে আর কি বুঝাইলাম যে দেখো, মানে ভাই আমাকে যে টেকনিকে আর কি বুঝাইতো ওরকম ভাবে আর কি বুঝাইলাম যে দেখো এরকম করো তো আমাদের ঠিক হচ্ছে না, এরকম তাদেরকে মানে এর খারাপ দিকগুলা ফুটে তুলতাম। আরেকটা জিনিস ছিল কি, যে তখনও তো আপনি ড্রাগের মধ্যেই আছেন না, তখন নেই, লিভ আপ করেছেন। হ্যাঁ, আমি আর কি সবাইকে বুঝাইলাম যে এরকম, মানে ওই ভাই আমাকে যেভাবে বুঝাইতো কোরআন হাদিসের দিক থেকে, সামাজিক দিক থেকে, রাষ্ট্রীয় দিক থেকে, মানে অনেকভাবে বুঝাইতো আর কি। ওইরকম লেভেল থেকে তাদেরকে বুঝাইতাম, কিন্তু তারা আর কি ওরকম প্রথমত বুঝতো না জিনিসগুলা যে আসলে কি, তাদের তো ওরকম ভাবে ওরকম এডুকেশন ছিল না, এই কারণে আর কি বুঝতো না প্রথমত যে আমি কি বুঝাইতেছি, কিসের কথা বলতেছি, এগুলো আর কি বুঝতো না।
এখন তাও যতটুকু চেষ্টা করলাম যে ওরকম ভাবে বুঝানোর, দেখলাম যে বুঝতেছে না। তারপর আমি চিন্তা করলাম যে আমি নিজের ভাবে, আমি যেরকম ভাবে তাদেরকে বুঝাইতে পারবো সেরকম ভাবে বুঝাই। কারণ আমি তো তাদের সাথে মিশছি, তারা কোন দিকটা তাদের উইক, বা মানে মনের দিক থেকে কোন দিকটা উইক, কোন দিক দিয়ে আমি যেখান থেকে বললে তারা আর কি বুঝতে পারবে জিনিসটা। তারপর ওইরকম তাদের ফ্যামিলিগত জিনিসগুলো নিয়ে বললাম যে তাদের এক একজনের ফ্যামিলি এরকম ছিল যে খুবই দরিদ্র টাইপের আর কি, খুব দরিদ্র বলতে মধ্যবিত্ত আর কি, মানে তাদের কারণে দরিদ্র হয়ে গেছে এরকম একটা অবস্থা। তাদের দিকেও বললাম যে তাদের মা বাবার কথা এবং তাদের ভাই বোনের কথাগুলো সব একবারে এরকমভাবে বললাম, আঙ্গুল দিয়ে দেখায় দিলাম আর কি জিনিসগুলো এরকম, যে তোমার কারণে আজকে তোমার ফ্যামিলির এরকম একটা অবস্থা, তারপর তোমার মা বাবার এরকম অবস্থা, সামাজিক থেকে তুমি এরকম। তারপর আমি এরকমভাবে দেখাইলাম যে দেখো আমি এরকমভাবে চললে আমাকে কয়জনে সালাম দেয়, আর তোমরা এরকমভাবে চলো আর তোমাদেরকে কয়জনে কি রেজাল্টটা কি দাঁড়ালো? তাদের রেজাল্টটা দাঁড়ালো যে তারা প্রথমত এরকম বুঝতো না জিনিসগুলা। তারপর আমি চিন্তা করলাম যে না, সবাইকে একসাথে বোঝানো যাবে না, যে কোনো একজনকে আমি ওই ভাইয়ের মতো করে আমি লাইনে আনি, ঠিক আছে। তারপর একজন ছিল আর কি আমার ফ্রেন্ড, ওকে বললাম যে আচ্ছা তুমি আমার সাথে কথা, মানে ওর সাথে আর কি কন্টিনিউ যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে তারপর মানে মাদ্রাসা খুললো আর কি, খোলার পরে ওই ভাইয়ের সাথে যোগাযোগ করলাম যে ভাই এরকম আমার সাথে। পরে ভাইয়া বললো যে আচ্ছা ঠিক আছে। পরে ভাই আর কি তার মতো করে বুঝাইলো জিনিসগুলা। তারপর তাকে আর কি সাজেস্ট করলো যে তুমি রিয়াবে ভর্তি হবে এরকম। তারপর সে তার কথা মতো আর কি, মানে ভাইয়া বুঝানোর কারণে খুব ভালো করে বুঝছে আর কি জিনিসগুলা, যে এরকম একটা অবস্থা, মানে তাদের অবস্থানটা কিরকম সমাজের দিক থেকে। মানে মেইন কথা হলো তারা বুঝতোই না যে তাদের সামাজিক দিক থেকে তাদের অবস্থানটা কিরকম। এটা না বুঝার কারণে মানে তারা এরকম অতিরিক্ত সম্পৃক্ত হয়ে গেছে। তারপর তাদেরকে যখন মানে আমার যে একটা ফ্রেন্ড সিঙ্গেলি যাকে বুঝাইতেছি, তাকে এরকম বোঝানোর পরে তাকে রিয়াবে ভর্তি হওয়ার সাজেস্ট দিল, মানে রিয়াবে যাওয়ার। পরে ওইখানে আর কি একটা ভালো রিয়াব ছিল, ছোটোখাটো হলেও খুব ভালো আর কি। ওইখানে মানে ওই এলাকার আমাদের এলাকার ওইখানে এটা রিয়াব সেন্টারে তারা আর কি, তার সাথে আমার ভাই নিয়ে গেল, ওই যে ভাইয়ের কারণে আর কি আমি এরকম। তারপর ওই ভাই নিয়ে গেলো আর কি, নিয়ে যাওয়ার পরে তারপর ওই রিয়াব সেন্টারে মানে ওই তার পরিচিত ছিল লোকগুলা, তারপর তাদের সাথে পরিচিত করা, তারপর ওইখানে ভর্তি করালো ভাইয়ের নিজের টাকায়, মানে নিজের টাকা দিয়ে তার ওই যে আমার যে ফ্রেন্ড ছিল তাকে আর কি ভর্তি করালো, সব খরচ মানে ওই ভাইয়ের। ওকে। তারপর এরকম ভাবে ও আর কি প্রায় 3-4 মাসের মতো ছিল, মানে আল্লাহর মতো একবারে আমার মতোই, মানে সব ওকে। কয় বছর আপনি এই ধরনের ড্রাগ নিয়েছেন? প্রায় 2.5 বছরের মতো। আপনার ফ্যামিলি জানতো বিষয়টা? না, একেবারেই জানতো না? এখন পর্যন্ত জানে না। এখন পর্যন্ত জানে না। ওকে, এটা খুব গুড নিউজ যে আপনি শেষ পর্যন্ত বের হয়ে আসতে পেরেছেন, নিজের ইচ্ছায় বের হয়ে আসতে পেরেছেন, এটা বিশাল গুড নিউজ। সো ইউ আর লাকি ইন এ সেন্স, যেটা বলছিলাম যে আপনি খুব অল্প বয়সে এখান থেকে বের হয়ে আসতে পেরেছেন, মানে ফ্যামিলি অন্তত জানে নাই। আর আজকে আপনি এখানে সবকিছু নাম পরিচয় গোপন করে আপনি বললেন, তো অনেক অল্প বয়সে যাওয়া এবং অনেক অল্প বয়সে ওখান থেকে রিটার্ন আসা। তো আজকে গল্পটা আপনি কেন বললেন এই খুব শর্টলি আমাদের লিসনারদের জন্য? এটা বলার কারণ হলো আমি জানি না, হয়তো অনেকে মনে করে যে এই জিনিস থেকে বের হওয়া সম্ভব না।